5টা টিউশনিতে টোটাল আমার 14,000 থেকে 15,000 টাকা মাসে আসতো। ওই টাকা দিয়ে আমি কিছু ওইখান থেকে কিছু প্রোডাক্ট নিলাম। যখন ভার্সিটি শেষ হতো, আমার আশেপাশের যে মুদিখানা দোকান বা চার দোকান, এখানে আমি বসলেই ব্যাগে একটা কাঁধে একটা কিছু থাকতোই, মানে পোশাক রাখতাম। ভ্যানের উপর যদি কোনো ছেলেরা বসে থাকতো, বিকালে আড্ডা দিত, ওইখানে বসেই প্রথম একটু ইন্ট্রোডিউস হতাম। এরপর বলতাম, ভাইয়া আপনারা তো আপনাদের পোশাকগুলো পরেন, আমি যদি কিছু দেই আপনারা কি দেখবেন? আমার এই যে গায়ের যেটা, আমি কি করতাম, গায়ে যেটা পড়তাম ওইটাই ভিতরে রাখা হতো। এরকম 3টা বিল্ডিং আপনার? 3টা বিল্ডিং, পাশাপাশি 3টা বিল্ডিং এরকম? হ্যাঁ, এই ব্লু ডিম বড় বড় সাইনবোর্ড দেওয়া। এইটা হচ্ছে ফ্যাক্টরি চিত্র। ফ্যাক্টরি আপনাদেরই তো? এটা তো আপনাদেরই? হ্যাঁ, এখন এত নিট এন্ড ক্লিন, এত সুন্দর আমাদের অফিস। সবাই জানে বাংলাদেশে সব থেকে ফ্রেশ অফিস যদি হয় ব্লু ডিমের। ব্লু ড্রিম গ্রুপ। তার মানে আপনাদের লিমিটেড কোম্পানি কয়টা? 4টা লিমিটেড কোম্পানি। এই কথাগুলো যাদের শোনার সৌভাগ্য হলো আমার এই ভিডিওটা দেখে, আপনার জীবনে যদি হাতে গুনে 10টা গুড অ্যাডভাইস পেয়ে থাকেন, তাহলে এই অ্যাডভাইসটাকে 1 নম্বরে রাখবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আপনাদের মঙ্গল করুক সেই শুভকামনা জানিয়ে শুরু করছি ব্র্যান্ডিং বাংলাদেশের একটি এপিসোড। এবং প্রত্যেকটি এপিসোডই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। এই কারণে গুরুত্বপূর্ণ যে প্রতিটি এপিসোডই আমাদেরকে কিছু না কিছু শেখায়। তবে কথা বাড়াবো না, শুরুতেই আমার সঙ্গে যিনি আছেন, চলুন তার সঙ্গে আমি একটু পরিচিত হই। কি নাম ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি স্বপ্নিল চৌধুরী সোহাগ। স্বপ্নিল চৌধুরী সোহাগ? জি। তার মানে আমি সোহাগ ভাই বলেই সম্বোধন করি আপনাকে। তো সোহাগ ভাই, বয়স কত আপনার? আমার 31 চলতেছে। 31 বছর? জি। আপনি আমার চেয়ে বয়সে মোটামুটি ভালোই ছোট, এবং আপনার সামনে বসে নিজেকে কিছুটা অসহায় মনে হচ্ছে, কারণ 31 বছর জীবনে আপনি যা করেছেন তার ছিটে ফোটাও আমি করি নাই। তো আমি আজকে গল্পটা শুনবো আপনার। আসলে আমাদের ছোটবেলায় যৌথ পরিবার ছিল। বাড়ি কোথায় ছিল আপনার? আমাদের গ্রামের বাড়ি নড়াইল ছিল। আমাদের মাশরাফি বিন মর্তুজা, আমাদের নড়াইল এক্সপ্রেস। আমাদের গর্ব। হ্যাঁ, নিশ্চয়ই। বাবা আর্মি চাকরি করতেন, 3 ভাই বোন ছিলাম। আমি ছিলাম বড়। অফিসার নাকি সোলজার লেভেলের? সোলজার, ওকে। আমি যখন 5-এ পড়ি, বাবার সাথে আমার এক কাকু কথা বললেন। উনি এখন কুষ্টিয়া ইউনিভার্সিটিতে আছেন শিক্ষক হিসাবে। তিনি আমাকে ঝিনাইদহ নিয়ে গেলেন, প্রি ক্যাডেটে ভর্তি করে দিলেন। পড়তে যেটা ফিল করলাম, যে ওখানে ওরা আমার থেকে অনেক অনেক উন্নত, এবং এতটাই উন্নত যে আমি ওই ক্লাসে পড়লে আমি মানে আমার লাস্ট রোলটা হবে। যার এক রোল ছিল তার সাথে প্রথম একটা ভালো সম্পর্ক হলো। সবাই খেলতো যখন, আমি তখন বিকালেও পড়তাম। তো আমাকে বলতো যে না, এত সময় পড়লে তোমার হয়তো একটা সময় পাগল হয়ে যাবে বা মাথায় প্রবলেম দেখা দিবে। তো আমি রাতে, স্যার যখন আমাদের আবাসিকে 10টা পর্যন্ত পড়ার কথা ছিল, এরপর লাইট বন্ধ করে দিত। অটো খাটের নিচেই মোমবাতি, এটা হচ্ছে জ্বালিয়ে আমি পড়তাম। এইটা আমি স্কলারশিপ পাই। প্রি ক্যাডেটে পড়েছেন হচ্ছে আপনি ক্লাস 8 পর্যন্ত? ওকে। আর এখানে আসলে আমি মূলত গেছিলাম ক্যাডেটে ভর্তি হওয়ার জন্য, কিন্তু আমার একটু সবই ঠিক ছিল। তো আমার বয়সটা বেশি হয়ে যাওয়ার জন্য ক্যাডেটের মানে ওই চান্স পাইনি। গ্রামের পাশে একটা স্কুল আছে, হাই স্কুল। তো ওই স্কুলে ভর্তি হলাম 9-এ। আমার এসএসসি এবং এইচএসসির যে রেজাল্ট, এই রেজাল্টের উপরে আমি জানতাম যে এই জায়গাটা হয়তো বা ভর্তি পরীক্ষা দিতে পারবো না, যেমন বুয়েটে আমি দিতে পারবো না, এটা বুঝেই গেছিলাম। আমার একটা উদ্দেশ্য ছিল যে আমি সিএসসিতে যদি পড়ি, কম্পিউটার সায়েন্সে, ওটার প্রতি একটা আকর্ষণ ছিল যে এটা পড়লে হয়তো আমি অফিস করতে পারবো সবসময়, দ্রুত একটা ক্যারিয়ারে যেতে পারবো। হ্যাঁ। তো আমি এই জন্য ডিমান্ডেবল সাবজেক্ট দেখে ওইটাই আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হই। কোন ইউনিভার্সিটিতে ভর্তি হন? আমি সিটি ইউনিভার্সিটিতে। বাংলাদেশ প্রতিদিন একটা বিজ্ঞাপন আসলো যে সিটি ইউনিভার্সিটি সিএসসি ইসের উপর 50% ছাড় দিচ্ছে যাদের রেজাল্ট 2টাই এ আছে। তো সেইভাবেই আমার আসলে সিটি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া। আমি টিউশনি করতাম, এর পাশাপাশি টিউশনিগুলো করতাম। আমার 4টা টিউশনি ছিল। আপনার বাবা কি তখন চাকরিতে ছিলেন নাকি? না, বাবা অলরেডি রিটায়ার্ড তখন। ও, ওকে। বাবা রিটায়ার্ড। তো সংসার চলে কিভাবে? সংসার হচ্ছে, বাবা আমাদের বাজারে একটা দোকান ছিল, বা দাদার রেখে যাওয়া কিছু মার্কেট ছিল, তো ওখানেই বাবা একটা নিয়ে। কিসের দোকান? এটা হচ্ছে বিভিন্ন রাখিমাল বা আমাদের গ্রামের যে পাট বা ধান বা এই ধরনের যত আইটেম আছে, এইগুলাই উনি রেখে তারপরে বিক্রি করতেন। ওকে, ওকে। আমি যে টাকা বাড়ি থেকে দিত সেটা দিয়ে আমি প্রতি মাসে চলতে পারতাম, কিন্তু ওই সেমিস্টার ফিটা কিন্তু অনেক ছিল, যে কারণে ওইটার জন্য হলো আমি একটু দেখলাম যে না, আমার প্রবলেম হবে। এটা চিন্তা ভাবনা করে ওখানে এক বড় ভাইয়ের সাথে কথা বললাম। তো বললো তুমি কিছু পেপার ছাপিয়ে বিভিন্ন জায়গায় টানিয়ে দিতে পারো। আচ্ছা, মানে আমি টিউশনি পড়তে চাই, এই মর্মে কিছু পেপার ছাপিয়ে দেওয়া বিভিন্ন। হ্যাঁ। তো আমি মিরপুর 2-এ থাকা হতো, এবং
এটা হচ্ছে মণিপুর স্কুল, ওইটা সামনে টানিয়ে দিয়ে আসছি। তো টানিয়ে দিয়ে আসলে আমার ফোন নাম্বার দিয়ে রাতে টানিয়ে দিয়ে এসে সকাল থেকে ফোনের দিকে বারবার তাকাইতেছি যে দেখি একটা আসে কিনা ফোন। তো হঠাৎ করে দুপুরবেলা ফোন আসলো, এক আঙ্কেল ফোন দিলেন যে ওনার একটা মেয়ে আছে, আমি কি বায়োলজিটা পড়াইতে পারবো কিনা। তো আমার আবার একটা ছিল যে বায়োলজিতে আমি আবার বিশেষ করে এইচএসসি-তে প্লাস পেয়েছিলাম। তো আমার এই জায়গাটা ভালো লাগলো যে এমন একটা সাবজেক্ট বলছে, সেই সাবজেক্টটা আমি ভালোই পারি, 3000 টাকা দিবে। পরে জানতে পারলাম যে ওখানে আরো একটা টিচার ছিলেন বুয়েটের, উনি পাইতো 6000। তো একটা পর্যায়ে যে আস্তে আস্তে আরো কিছু টিউশনি পাইলাম, সবকিছু মিলে আমার 5টা টিউশনি ছিল। তো 5টা টিউশনিতে টোটাল আমার 14 থেকে 15,000 টাকা মাসে আসতো। এইভাবে করার পর একটা পর্যায়ে যে আমি একদিন মিরপুর 10-এ হাঁটতেছিলাম। তো হাঁটতে থাকা অবস্থায় দেখি, এটা হচ্ছে একটা ঈদের সময়, ঈদের আগে। তো আমি হঠাৎ করে দেখি একটা কার্টুনে একটা সুন্দর, মানে অনেক হ্যান্ডসাম একটা ছেলে দাঁড়িয়ে কার্টুনের ভিতর টি শার্ট বিক্রি করতেছে। আমি যেটা ভিজুয়ালাইজ করতে পারছি, একটা কার্টুন চারপাশ দিয়ে হচ্ছে টি শার্ট গুলো করে রেখে দেয়, হ্যাঁ বিক্রি করতে। এখনো হয়? হ্যাঁ, দেখতে অনেক সুন্দর হলো, মানে সুন্দর ছিল। আমি যে ধরে বললাম কত করে, তো উনি বললেন 250 টাকা করে। যেটা না 250 টাকা? হ্যাঁ, যে 250 টাকা। এগুলো আসলে চায়না টি শার্ট ছিল। ওকে। তো আমার যেহেতু আগে থেকে একটু পোশাকের প্রতি আকর্ষণ ছিল, কাপড়টা দেখে আমিও বুঝতে পারলাম যেটা দেশের না, একটু বাহিরে। আমার একটু কিউরিসিটি নিয়ে আমি ওনাকে 2টা নিলাম 500 টাকা দিয়ে। তো নেওয়ার ফলে উনিও মোটামুটি, আমি যেহেতু ক্লায়েন্ট, আমি এখন যত প্রশ্ন করতেছি উনি উত্তর দিচ্ছে। আমি বললাম, ভাইয়া কত পিস সেল করেন? তো বলতেছে প্রতিদিন। ওই সময় আসলে মিরপুর 10 ফুটপথের জন্য একটা মানে রাজকীয় জায়গা ছিল, মানে প্রচুর সেল হতো, শোরুম থেকে ফুটপথে বেশি সেল হতো মিরপুর 10-এ। তো উনি আমাকে বললো প্রতিদিন 100 পিস সেল হয়। আমি বললাম কেমন লাভ হয়? বললো 50 টাকা করে থাকে আমার পার পিসে। আমি হিসাব করে দেখলাম 50 টাকা 5,000 টাকা, মাসে 1.5 লাখ টাকা। আর আমি সারা মাস কষ্ট করে পাই 15,000 টাকা। তো আমি ভাবলাম যে এটাও তো করা যায়। তো ওইটা চিন্তা ভাবনা করে আমি বাসায় আসলাম। বাসায় এসে রাতে শুয়ে শুয়ে ভাবতেছি কি করব না। কিন্তু এখানে একটা কথা আছে, এই যে খুব চমৎকার একটা কথা উনি বলেছেন যে ডেফিনেটলি উনি অনেক আর্ন করেন। উনি করেন মাসে 15, আর উনি করেন 1.5 লাখ। এবং ওনাকে যদি 1.5 লাখ টাকা ইনকাম করতে হয় তাহলে 10 মাস ধরে ওই পরিশ্রমটা দিতে হবে। কিন্তু উনি বললেন যে উনি এটা করা যায়। এখন কথা হচ্ছে সবাই তো এটা করতে পারবেন না, কারণ ওটা ফুটপাতের একটা ব্যবসা। এবং আমার যদি ভুল না বলে থাকি, বাংলাদেশের অনেক পপুলার একজন সেলিব্রিটি, অনেক পপুলার, আমি তার নামটা মেনশন করছি না, ওনার একটা পাবলিক স্পিকিং একটা ভিডিও আমি দেখেছিলাম। উনি কারওয়ান বাজারে মাছ কাটা নিয়ে একটা উদাহরণ দিয়েছিলেন। পাশাপাশি হচ্ছে একজন চা বিক্রেতা প্রতি কাপ চায়ে কত টাকা লাভ করেন এটার উপর উদাহরণ দিয়ে যোগ বিয়োগ করে বুঝিয়েছিলেন যে একটা চা বিক্রেতার মাসে ইনকাম হচ্ছে 2 থেকে 2.5 লাখ টাকা, কোন একটা খুব ক্রাউডি প্লেসের। আবার প্রত্যেকটা মাছ কাটতে যদি 20 টাকা করে নেয়, 30 টাকা করে নেয়, তাহলে উনি যদি প্রতিদিন 100 টাকা করে মাছ কাটে বা 200 টাকা করে মাছ কাটে, সেটাকে তিনি যোগ বিয়োগ করে দেখিয়েছিলেন যে ওখান থেকে মাসে প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা ইনকাম করেন, যেটা অনেক প্রতিষ্ঠানের সিইও আয় করে না। তো এখন কথা হচ্ছে যে ওই পেশাটা থেকে আপনি যাবেন, এইটা হচ্ছে একটা সিদ্ধান্ত নেবার জায়গা। তো এখান থেকে আসলে গল্পটা শুরু। আমি যে প্রশ্নটা করলাম সেই প্রশ্নের উত্তরটাই গল্পে আছে, খুব মনোযোগ দিয়ে শোনেন। হ্যাঁ, তো এরপর আমি বাসায় এসে রাতে এটা নিয়ে চিন্তা ভাবনা করলাম, এবং ঢাকা ইউনিভার্সিটিতে পরে একটা ফ্রেন্ড ছিল, ওকে বললাম যে এই প্রোডাক্টগুলো কোথায় পাওয়া যায়। তো বললো বঙ্গবাজার, গুলিস্তান, এই অঞ্চলে এইগুলা বিক্রি হয়। তখন আসলে ঢাকায় আমি ওরকম কিছুই চিনতাম না, সত্য বলতে কোনো অলিগলি, কারণ মিরপুরে থাকি আর ভার্সিটিতে যাই, এই হচ্ছে আমার জায়গা ছিল, আর টিউশনি করাইতাম। ওর সাথে বঙ্গবাজারে গেলাম। বঙ্গবাজারে যেয়ে দেখলাম যে প্রোডাক্টগুলো পছন্দ হচ্ছে না। তো ও যখন আমাকে গুলিস্তান সিটি প্লাজায় নিয়ে গেছিল, তো আমি ওখানে যেয়ে দেখলাম ওই প্রোডাক্টগুলো আমি খুঁজে পাইলাম, কিন্তু ওই রকমই দাম, পার পিস 200-220 টাকা। তো তখন আমার মনে হলো যে আমার তো ফুটপাত বা আমার কোনো জায়গা নাই, আমি এগুলো নিয়ে বা কোথায় সেল করবো? আমি দাঁড়াবো কোথায়? হ্যাঁ, আমি তো দাঁড়ানোর, উনি তো হয়তো ওইখানে বসে। তো মিরপুর 10 এমন একটা ছিল যে মন্ত্রী মিনিস্টারও ওখানে ফুটপাত দখল করতে পারতো না ওই আমলে, মানে খুব ঝামেলাদায়ক একটা জায়গা ছিল, কারণ এগুলো দখল হতো জায়গা। তো বঙ্গবাজারে আবার ঢুকলাম, ঢুকার পর এক্সপোর্টের প্রোডাক্ট বিক্রি হইতো বঙ্গবাজারে তখন। তো এক্সপোর্টের প্রোডাক্টগুলো ছিল এরকম যে ভালো প্রোডাক্ট, হালকা একটু বিং বাং ছিল, ওরা হাত দিয়ে কাজ রিজেক্ট করে দিত যেগুলো, সেগুলো এখানে বঙ্গমার্কেট। ওইখানে টি শার্ট গুলা 60 টাকা, 65 টাকা, 75 টাকা এরকম বিক্রি হতো। আসলে এই টি শার্ট গুলোর অরিজিনাল প্রাইস কত? ওগুলার অরিজিনাল প্রাইস ছিল প্রায় $30, $40, $45 এরকম ছিল। এটা সব ইউরোপ বা জার্মানির পোশাকগুলাই বেশি ছিল ওখানে দেখলাম।
তো তখন তো আসলে ব্র্যান্ডও চিনতাম না, কিন্তু পোশাকগুলাই যে ইউরোতে লেখা ছিল বা ডলারে লেখা লেখা ওই যে স্টিকারগুলো পড়তেন দেখতাম হ্যাঁ যে ওটা লেখা আছে। হ্যাঁ তো সেই জায়গা থেকে আমি প্রথম দিকে 75 টাকা করে পিস আমার ওই যে টিউশনি করানো জমানো 14,000 টাকা আমার কাছে ছিল, ওই টাকা দিয়ে আমি কিছু ওইখান থেকে কিছু প্রোডাক্ট নিলাম। তখন আপনি জানেন না আপনি কোথায় কিভাবে না, সেল আমি করবেন? কিছুই জানি না কোথায় সেল করব, আমি শুধু গেছি, পছন্দ হয়েছে, কিন্তু 14,000 টাকার প্রোডাক্টগুলো কিনে ফেলছি। তো টি শার্টগুলো আনার ফলে মানে মোটামুটি অনেক, 1 কার্টুন না 2 কার্টুন হয়ে গেছে। কত সালে এটা? এটা 11 সাল, 2011 সালে। 2011। তখন আপনি অনার্স কোন ইয়ারে? সেকেন্ড ইয়ারে পড়ে গেছি। তখন সেকেন্ড ইয়ার পড়ছেন, ওকে। তারপর বাসায় এসে কার্টুনে আমার চৌকির তল বা খাটের তলে রেখে দেওয়া হলো। এখন আমি আসলে বুঝতেছি না এর ভিতর যে টিউশনি করাইতেছি, হঠাৎ করে একদিন এক আঙ্কেল আমাকে বললেন পড়াইতে যে তুমি কালকে থেকে এসো না, আমরা আমার একটু চাকরিতে প্রবলেম হয়েছে, তুমি কাল থেকে এসো না। তো এর আগেও একবার দুবার টিউশনি গিয়েছে, তো ওইটাই হচ্ছে সবচেয়ে বেশি মন খারাপ হয়। তো আমি ভাবলাম যে এমন কিছু করা দরকার যেখান থেকে আমাকে কেউ সরাইতে পারবে না, বা স্থায়ী কিছু করা দরকার। তো এইটা ভেবেই মূলত ওই যে যখন আমি প্রোডাক্টটা আনলাম দেখলাম যে এইটাকে তাহলে একটু টাইম দিতে হবে। তো তখনও টিউশনে ছাড়িনি, টিউশনি করাইতাম, এবং আমি একটা ছেলেকে নিলাম, ও তিতুমিরে পড়তো, ও গোপালগঞ্জে ছিল, পরিচয় ছিল, তোকে প্রতিদিন দিতে হবে 300 টাকা, এই চুক্তিতে নিলাম। তো ওকে নিয়ে আমি ওই প্রোডাক্টগুলোকে ফিনিশিং করে মানে সুন্দরভাবে প্রেজেন্টেশন করছি। এটা হচ্ছে জুটপট্টি থেকে বিভিন্ন অ্যাক্সেসরিজ নিয়ে আসতাম, এনে ফিনিশিং করে হ্যান্ডটেক লাগিয়ে এটা আমি বিভিন্ন শোরুমে মার্কেটিংয়ে যাইতাম ব্যাগে নিয়ে, আমরা দুজনে। আচ্ছা, তো আমার কাছে একটা অর্ডারও আসলো, এটা হচ্ছে শোরুমে গিয়ে কি করতেন? শোরুমে যে স্যাম্পল দেখাইতাম যে ভাই এটা নেবেন নাকি? হ্যাঁ, অনেক শোরুমেতে আমাদের কাছ থেকেও বা বিভিন্ন জন প্রোডাক্ট সাপ্লাই দেয়। আমি একটু জাস্ট ইন্টারাপ্ট করছি। আপনি প্রথমত বঙ্গ মার্কেট থেকে প্রোডাক্টগুলো নিলেন, নিয়ে আপনি প্রসেসিং করতেন। প্রসেসিং বলতে আপনি কি করতেন? প্রসেসিং বলতে প্রোডাক্টগুলো আসলে যারা এই ভিডিও দেখতেছে বা শুনতেছে বুঝবে যে বঙ্গবাজার প্রোডাক্টগুলো কোনো রকম ভাস্করের থাকে, এটার অত ভালো মানের প্যাকেটিং বা এত সৌন্দর্য থাকে না। তো আমি এর আগে যেহেতু আমরা বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট দেখছি বা এক্সপোর্টের প্রোডাক্টগুলো দেখাচ্ছিল, ওই সময় আমি যখন বঙ্গবাজারে তখনও এক্সপোর্টের প্রোডাক্ট ইনটেক আমি দেখছি। তো ওইটার ভিতরে বোর্ড থাকতো, এই সিলিকা জেল থাকতো, টিস্যু থাকা হতো, ভালো একটা প্যাকেট থাকতো। তো ওই জিনিসগুলো আমি ফোকাস করছি, ওইগুলো আবার পাওয়া যায় এই মিরপুর 11 নম্বর জুটপট্টিতে। এগুলো আবার আলাদা করে কিনতেন? হ্যাঁ, এইগুলো আলাদা করে কিনে এনে বিভিন্ন ব্র্যান্ডেরটা কিনে আনতাম, কিন্তু আসলে লেভেলে যা লেখা থাকতো আমি যেগুলো পাইতাম ওগুলো এক জিনিস না, জাস্ট আমার পছন্দ যা হতো সেটা এনে লাগিয়ে দিতাম। লাগিয়ে একটা সুন্দর করে হ্যাঁ, প্যাকেট করতেন? সুন্দর করে প্যাকেট করে এটা কি করতাম, যেমন এক্সপোর্টে দেখছি যে একটা সিকিউরিটির জন্য একটা সিকিউরিটি লগ ইউজ করে, তো মিরপুরে 11তে 3 টাকা করে পিস ছিল ব্ল্যাক কালার। তো ওইগুলো না আমি ওইগুলো লাগাইলে মনে হতো অনেক দামি প্রোডাক্ট, মানে মনে হচ্ছে বিদেশে যাইতেছে, এগুলো এক্সপোর্টের মতো হচ্ছে। ওকে, সো আপনি লাগিয়ে আপনি কোন কোন দোকানে কি যেতেন? এখানে নতুন বাজারে কিছু দোকান ছিল তখন, তারপর মিরপুর ছিল, বিভিন্ন ছোট ছোট দোকানগুলো যেগুলা মানে তাদের ব্র্যান্ড ছাড়া বিক্রি করে, 5 মিশালে বিক্রি করে, এদের কাছে নিয়ে গেলাম। ওনারা সবাই চাইতেছে বাকি হিসাবে, তো আমার তো আসলে সব মিলাই পুঁজি 14,000 টাকা। তো এখানে যদি বাকি দেই তাহলে আমি এটা বিক্রি করব, বিক্রি করার পর তো আমার টাকা দিয়ে আবার কিনতে হবে, আমি তো কিনতে পাবো না। একটা দোকানে আমার কাছ থেকে 7,000 টাকার প্রোডাক্ট নিলেন, তা নিয়ে উনি 5,000 টাকা দিলেন, 2,000 টাকা বললেন যে আমি এসে আবার দিব। তো দিয়ে এসে আমি হিসাব করে দেখলাম যে আমার যাওয়া আসার সিএনজি ভাড়া দিয়ে এবং আমার একটা সাথে লোক ছিল তাকে 300 টাকা দিয়ে যে লাভ করছি, একটা টি শার্টে সর্বোচ্চ 10-20 টাকা তখন লাভ করা যায়, এর বেশি লাভ করলে মানে কোনোভাবেই নিত না। তো আমরা তখন 120 টাকা করে কিনে 140 টাকা করে বিক্রি করছি বা 45 টাকা করে, ওইভাবে থাকে না। আবার বাকি দিলে তো ওই টাকা উঠানোর জন্য আবার যাইতে হবে। তো সবকিছু মিলাই আমি দেখলাম যে না, এই ব্যবসা আমার দ্বারা সম্ভব না। এর ভিতরে একদিন আমি ভার্সিটি থেকে আমি যখন মিরপুরে যাইতেছিলাম তখন একজন ভদ্রলোক দেখলাম সিএনজি ভাড়া করতেছেন। তো তখন তো আসলে স্টুডেন্ট ছিলাম, বাসেই যাইতাম। ওনার ওই সিএনজি ভাড়া মিরপুরে যখন বলছে আমি দাঁড়িয়ে গেছি ওনার পাশে, তো বললো যে আমি তো উনি মিরপুরে 1 নম্বরে যাবে। তো আমি বললাম যে ভাই আমাকে একটু সাথে নেওয়া যাবে কিনা, তো বললো হ্যাঁ চলেন। তো আমাকে ওর ভিতরে কথা হলো, উনি হচ্ছে একটা মার্চেন্টাইজার ছিলেন, তো আমি ওনার সাথে ভালো একটা সম্পর্ক হওয়ার ফলে কি হলো, উনি আমাকে বললো যে আমাদের বাইং হাউসে অনেক দারুণ দারুণ প্রোডাক্ট থাকে যেগুলো এক্সপোর্ট হয়, তো ওগুলো তো আমার কাছ থেকে নিতে পারেন। তো আমি বললাম হ্যাঁ অবশ্যই দেন। তো উনি আমাকে মানে একদম কমপ্লিটলি স্ট্রেঞ্জার, যার সঙ্গে আপনার পরিচিত হলো, আগে কোনো পূর্ব পরিচয় কিছু ছিল না, হুট করে আমার পরিচয় ছিল না, ওদিনই প্রথম পরিচয়। ওকে, তারপর তো ওনার এই আশ্বস্ত হলাম, ওনার সাথে ঘুরলাম, ঘুরে দেখলাম না উনি আসলে মার্চেন্টাইজার, কারণ হচ্ছে উনি সুতা বিভিন্ন জিনিস কিনতেছিলেন, মেশিনারিজ বা সুতা বা সুই সুতা এগুলাই কিনতেছিলেন মিরপুর 1 নাম্বার থেকে।
তো তারপর হচ্ছে ওনার সাথে আমি যে কথাগুলো বললাম, যে উনি আমাকে পরের দিন বললো যে আমি তোমাকে 1 কার্টন প্রোডাক্ট নিয়ে আসবো, তো তুমি এটা নিও, এগুলা ভালো রেটে বেচতে পারবা। তো এনে আমাকে বললো আমরা একটা ছোট একটা হোটেলে আমি দেখা হলো, ভাতের হোটেল, মানে একদম ঢাকা শহরে যে অলিতে গলিতে যেসব ছোট ছোট হোটেল থাকে এই টাইপের একটা হোটেলে আমি দেখা করলাম। তো উনি বললে কার্টুনের ভিতরে 10,000 টাকার প্রোডাক্ট আছে, তো দাও। তো ওই যে আমি যে বিক্রি করছিলাম ওখানে 7,000 টাকা, 5,000 টাকা নগদ পেয়েছিলাম। তো আমার তো আসলে আমার কাছে ওই সময় টাকাই ছিল 5,000 টাকা। তো আমি বলতেছি যে আমার কাছে 10,000 টাকা নাই। তখন বললো যে না, আমার তো টাকা আজকে লাগবেই। তো আমি কি করলাম, আমাদের মেসেজে যারা থাকতো ওদের কাছ থেকে টাকা 5,000 নিয়ে 10,000 টাকার প্রোডাক্টটা নিলাম। এটাও টি শার্ট ছিল। এটাও টি শার্ট? হ্যাঁ হ্যাঁ। উনি ওনার প্রতিষ্ঠান থেকে হ্যাঁ, তো দিয়েছে? আমি প্রোডাক্টগুলো বাসায় নিয়ে গেছি। তো যখন খুলে দেখলাম, দেখি ওইটার ভিতর মোটামুটি 3-4 জন ঢুকতে পারবে, এবং এটা মনে হয় বাইং হাউসে ফেলে রাখা দীর্ঘদিন ধরে নষ্ট প্রোডাক্ট আমাকে প্যাকেট করে দিয়ে গেছে। তো আমি দেখে হতবাক হলাম, এবং ওগুলা এত বড় বড়, বিশেষ করে সাদা টি শার্ট গুলা এত বড় ছিল, আবার উপরে ছিল হচ্ছে পান পাতা বা তাজ বা কাঠের ছবি, যেগুলো আমাদের দেশে চলে না। হ্যাঁ, এটা হচ্ছে আমেরিকার হয়তো বা XXL, XXL, 4XL পর্যন্ত টি শার্ট। আমি ওনাকে ফোন দিলাম যে ভাই এটা কি, এটা তো কি দিলেন? তো বলতেছে এটা যখনই বলছো না কেটে দিয়ে আমাকে ব্ল্যাক লিস্টে দিয়ে দিছে। তো এইটা হচ্ছে আমার ব্যবসার প্রথম ধরাটা খেয়ে গেলাম। আমি ভাবলাম যে তাহলে আর এখানেও বাকি, এখানেও ঝামেলা, এটা প্রবলেম, পুঁজি শেষ। হ্যাঁ, পুঁজিও শেষ। আমি দেখলাম যে এটা ব্যবসা বাদ দিয়ে আমি আবার অন্য পথ দেখতে হবে। তো আমি এটা নিয়ে যখন ভাবতেছি, আমি কয়েকজনের সাথে এটা নিয়ে পরামর্শ করলাম। তো ওরা বলতেছে দেখো কি করবা। তো আমার কাছে একটা সময় মনে হলো যে না, যেহেতু মানুষ আমাকে এই জায়গাটায় আমাকে হারিয়ে দিছে বা আমি ফল্ট করছি, এই জায়গা থেকে আমার শিখতে হবে। যেহেতু পোশাকে এসে আমাকে ক্ষতিগ্রস্ত হইলাম, এতগুলো টাকা আমার 1 মাসের টিউশনি, আপনারা জানেন যে 4-5টা টিউশনি করতে ঢাকা শহরে পড়াইতে কত কষ্ট, সেই টাকাটা আমার নিমিশেই শেষ হয়ে গেছিল। তো আমার মনে হলো এইখান থেকে আবার আমার কাজ করতে হবে। আমার কাছে আরো কিছু প্রোডাক্ট যেহেতু যে বাসায় ছিল, আমি তো সব টাকার প্রোডাক্ট বিক্রি করতে পারিনি, 7,000 টাকার প্রোডাক্ট ছিল। তো ওইটা কোথায় বিক্রি করব? আমাদের হার্ট ফাউন্ডেশন ছিল আমার 2 নম্বরে, মিরপুর হার্ট ফাউন্ডেশন। ওইটার পাশে অনেকেই পেপার বিক্রি করে, অনেক কিছু বিক্রি করে। তো আমি যে ছেলেটা আমার সাথে ছিল ওকে বললাম যে তুমি চলো, আমরা ওইখানে থেকে বিক্রি করা যায় কিনা। ওইখানে কার্টুনটা নিয়ে ওকে বসাইলাম, আমিও দাঁড়িয়ে থাকলাম। তো অনেকে এসে জিজ্ঞেস করতেছে কি ব্যাপার। তা আমরা বললাম আসলে আমরা স্টুডেন্ট, আমরা কিছু বাইং হাউসের কিছু টি শার্ট আছে, যদি ভালো লাগে নিয়েন। তো ওইখানে বিসিবির একজন বড় কর্মকর্তা ছিলেন, মোটামুটি ওই সময় ভালো পপুলার। উনি মেবি ওই সময় আমাকে যেটা বলছিলেন সেটা হচ্ছে ম্যানেজার, এবং উনি আমাকে বললো, না আমাকে বেশ আশ্বস্ত করলো যে না, তুমি তো ভালো কাজ করো, তুমি একটা ইয়াং, এত সুন্দর চেহারা, তুমি এখানে এসে আসছো। তো আমার কাছ থেকে উনি বেশ টি শার্ট নিলেন। ওনার ফ্রেন্ড সার্কেলও বললো যে তোমাদেরও লাগলে। উনি ওখানে আড্ডা দিতেন, গাড়ি রেখে পার্কিংয়ে রেখে উনি ওখানে চা খাইতেন, আড্ডা দিতেন। মানে একটু সহজ সরল টাইপের দেখছি আমি ওই সময় ওনাকে। তো এইভাবে হচ্ছে আমার একটু ভালো লাগা যে না, অন্তত একটা মানুষ আমাকে পজিটিভ বললেন। তো আমি যখন সবাইকে বলতাম যে আমি আসলে একটা স্টুডেন্ট, আমি এটাও করি, তো অনেকেই দেখতাম কখনো কেউ আমাকে নেগেটিভ বলিনি, সবসময় বলছে না ভালো কিছু করতেছো, এটা সবসময় বলছে। তো ওখানে আসলে বিক্রির মতো কোনো প্লেস ছিল না, সেলও এরকম হতো না। আমি মিরপুর 10-এ একদিন আসলাম, এসে একটা জায়গা নিয়ে কথা বললাম। তো আরেক বড় ভাই উনি আমাকে বললো যে আমার একটা র্যাবে পরিচিত আছে, তো তুমি আর আমি মিলে দেখি এই জায়গাটা নেওয়া যায় কিনা। তো তোমার তো, উনি আবার রিক্সার ব্যবসা করতেন, তখন অটো রিক্সা ছিল। আচ্ছা। তো আমাকে বললো যে ঠিক আছে, তুমি 10,000 টাকা দাও, এখানে জায়গা নিতে মিনিমাম 25 থেকে 30,000 খরচ হবে, তো আমরা দুইজনে মিলে নেই। তো আমি ওনার সাথে কয়েকদিন দৌড়াদৌড়ি করলাম, জায়গাও পেয়ে গেলাম, আমরা দুজনে শেয়ারে জায়গাটা নিলাম। তো পাওয়ার পর যখন আমি ওখানে বললাম যে ঠিক আছে তাহলে আমাকে জায়গা দেন আমার ওই কার্টুন বসানোর জন্য, উনি বললেন যে না, এটা তো জায়গা তো আমি একা নিচ্ছি। উঠতে গেলেই একটা না একটা মানে প্রবলেম, তো কাউকে বিশ্বাসই করতে পারতেছিলাম না। আমি কি করতাম, যখন ভার্সিটি শেষ হতো আমি তো বঙ্গবাজার থেকে প্রোডাক্টগুলো কেনাকাটা করতাম টুকটাক, তখন হচ্ছে হালকা হালকা চলতেছে। আমি কি করতাম, বিভিন্ন আমার আশেপাশের যে মুদিখানা দোকান বা চার দোকান, এখানে আমি বসলেই ব্যাগে একটা কাঁধে একটা কিছু থাকতোই, মানে পোশাক রাখতাম, এবং আমি সবসময় ইন করে চলাফেরা করতাম স্ট্যান্ডার্ড ভাবে। তো ভ্যানের উপর যদি কোনো ছেলেরা বসে থাকতো, বিকালে আড্ডা দিত, ওইখানে বসেই প্রথম একটু ইন্ট্রোডিউস হতাম, এরপর বলতাম ভাইয়া আপনারা তো আপনাদের পোশাকগুলো পরেন, আমি যদি কিছু দেই আপনারা কি দেখবেন? আমার এই যে গায়ের যেটা, আমি কি করতাম, গায়ে যেটা পরতাম ওইটাই ভিতরে রাখা হতো। তো আমার গা তখন হচ্ছে একটু বডিটা ভালো ছিল,
তো স্বাভাবিকভাবে যাই পড়তাম সবাই একটু ভালোভাবেই দেখতো। তো বলতো দেখি দেখান, কিউরিসিটি নিয়ে দেখতে চাইতেন। তো দেখাইলে বলতো আপনি থাকেন কোথায়? আমি বাসার যখন বলতাম যে আমি এই বাসায় থাকি, বলতো ঠিক আছে আমরা শুক্রবারে ফ্রি হয়ে আপনার কাছে আসবো। আচ্ছা, তো এইভাবে টুকটাক করে বাসায় আস্তে আস্তে করে সেল শুরু হলো। আমি একটা পরবর্তীতে একটা বাসা নিলাম। এটা হচ্ছে 2 রুমের বাসা, একটা রুমে প্রোডাক্ট রাখতাম, একটা রুমে আমি থাকতাম। আপনি কি এই সবই এই চায়ের দোকান ভাসমান ভাবে যেভাবে বিক্রি করা, মানে ফুটপাতে আপনি জায়গা পাননি তখন? না না, ফুটপাতে আমার জায়গা হয়নি তখন। Okay. এর ভিতরে আমি প্যান্টও আনা শুরু করছি, Okay. গ্যাবার্ডি প্যান্টগুলা, ওইগুলা নিত, Okay. শার্ট। তো এইগুলা কেনাকাটা আমি বঙ্গবাজার থেকে এইগুলাই ক্রয় করতাম, করে এনে ওখানে সেল করতাম। তো টুকটাক করে মোটামুটি মাঝে মাঝে দেখি যে অনেকে এসে 5-7 হাজার টাকারও প্রোডাক্ট নিত, দুইটা প্যান্ট, একটা শার্ট, একটা টি শার্ট। তো দেখলাম ভালোই চলতেছে, মানে আগের থেকে একটু অবস্থান ভালো হলো তখন আমার। ওকে ওকে। তো একটা পর্যায়ে যে আমি একদিন মিরপুর 10-এ সুন্দরবন কুরিয়ার সার্ভিস, আশা করি এই ভিডিও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অনেকেই হয়তো জানেন। তো আমি ওখানে বসে একটা ভ্যানের উপর কুরিয়ার সার্ভিসে, বিশেষ করে বিকাল হলে ওখানে একটা আছে, একটা স্কুল আছে, ওটা হচ্ছে ক্যাডেট কোচিং সেন্টার। তো ওইখানে ছুটি দিলে অনেক মহিলা ওইখানে জড়ো হয়ে থাকতেন, একই সাথে ওখানে অনেক ছেলেরাও বসে থাকতেন ভ্যানের উপর। জি। তো ওইখানে আমি একদিন বসে ওদেরকে দেখাইতেছি এই প্রোডাক্টগুলো। তো একদিন ওখানে একজন যাইতেছেন, ওনার ইউএস পোলোর একটা টি শার্ট, পোলো শার্ট পরা। তো আমি বললাম এক্সকিউজ মি স্যার, যদি কিছু না মনে করতেন, এই পোলোটা, ওই পোলোটা আবার আমার ব্যাগে ছিল। তো আমি বলছি স্যার যদি কিছু না মনে করতেন, তো এটা কত দিয়ে নেওয়া? তো বলতেছে এটা তো আমি একটা শোরুম থেকে নিয়েছি 800 টাকা দিয়ে। বললাম স্যার এটা যদি আমি দেই 250 টাকা দিব স্যার আপনাকে। 200 টাকাই দেই স্যার, নিবেন? বললো কি বলো, এটা 200 টাকায় কোথায় পাবো? কই দেখি, দেখাও তো। তো উনি আমার ব্যাগ থেকে বললো যে ঠিক আছে চল আমার বাসায়। আপনার ব্যাগ কত বড় ছিল? আমার এই কলেজ ব্যাগ ছিল। ওই কলেজ ব্যাগের মধ্যে স্যাম্পল রাখতেন? কলেজ ব্যাগের ভিতর মোটামুটি টি শার্ট, তো এটার ভিতর 10-12টা রাখা এটা যেত। হ্যাঁ, হ্যাঁ এটা যাইতো। তো আমি ওনার বাসায় গেলাম। তো বাসায় যাওয়ার পর, যেহেতু আমি ইন করে আসলে একটু ভদ্রভাবে চলাফেরা করতাম, তো ওনার বাসায় যাওয়ার পর ওনাকে আমার বাসায় নিলেন। নেওয়ার ফলে উনি যে বাসায় থাকতেন ওখানে উনি একটু টিপটাপ থাকতেন, তো নিজে দেখাইতেছিলেন, উনিও ব্যাচেলার ছিলেন। তো উনি নীলাচলের ডিরেক্টর ছিলেন, মূলত 10% ডিরেক্টর ছিলেন। আশা করি উনিও দেখতে পাবেন। তো আমি ওনার বাসায় যাওয়ার পর আমাকে সব ঘুরিয়ে দেখানোর ফলে আমি যখন এটা দেখতেছি, তখন ওনার আলমারি খুলে খুলে দেখাচ্ছে যে আমি দেখো কত পোশাক পরি আর আমার ভালো লাগে, আমি মানুষকে গিফট করি। তো আমি বললাম যে আমার কাছে তো অনেক প্রোডাক্ট আছে, আপনি তো নিতে পারেন, কিন্তু আমার আসলে একটু টাকার প্রবলেম, এই জন্য অনেক প্রোডাক্ট আনতে পারি না, আরো ভালো ভালো ব্র্যান্ড আমার কাছে আছে। তো উনি বললেন কেমন টাকা দরকার? তা আমি বললাম 10-20 হাজার টাকা হলে হয়তো আরো কালকে কিছু প্রোডাক্ট আনতে পারবো। তো আপনার মতো এরকম একজন অপরিচিত লোককে উনি বাসায় নিয়ে গিয়ে দিয়ে দিবে সবকিছু, না দেখাবে? হয়তো বা আমাকে মনে হয়েছে যে না, ওনার বাসায় নেওয়া যাবে। এত বিস্তারিত বলা যায় না। যখন পোলো নিয়ে কথা বলতেছিলাম অনেক কথা বলে ফেলছি, ওকে। যে আমি কি করি, কিভাবে পড়াশোনা করি, কি করি। উনি আমার কাছে সামহাও এখানে যেটা ইন্টারেস্টিং বিষয়, যে ওর ব্যাগের মধ্যে বই থাকার কথা, সেখানে উনি 10টা-15টা টি শার্ট রাখছে, সেল করতেছে। এইটা দেখে হয়তো উনি অনেক বেশি ইমপ্রেস হয়েছে, বা মনে হচ্ছে এই ছেলেটা খুব স্ট্রাগল করতেছে লাইফে, সো ওর সাথে একটু সময় দেওয়া যায় সামহাও। তো আমি ভিতরে যাওয়ার পর যখন সবকিছু খুলে বললাম, তখন আমাকে বললো যে ঠিক আছে তুমি এই 10,000 টাকা নাও। তো আমি একটু হতবাক হলাম যে প্রথম দিন কিভাবে 10,000 টাকা। তো আমি বললাম যে আপনি বললেন নীলাচলের ডিরেক্টর, নীলাচল মানে এই সিনেমা নীলাচল? না না, সিনেমা না, এটা হচ্ছে ডেভেলপার কোম্পানি নীলাচল। ওকে, নীলাচল। ওকে ওকে ওকে। আমাকে বললেন যে তোমার যত ভালো ভালো প্রোডাক্ট হয় তুমি আমাকে এটা দিয়ে যাবে। আমি যদি নাও থাকি তাহলে তুমি ওই একটা দোকান, ডাক্তারের দোকান ছিল, ওই দোকানে রেখে যেও। আমাকে পরিচয় করিয়ে দিল ডাক্তারের দোকানে, পরে যে এই দোকানে রেখে দিও, তোমার এই টাকাটা এইভাবে শোধ দিয়ে দিবে। ওকে। তো আমি এটা একটা মানে আমার জন্য একটা বড় পাওয়া। একটা ভালো ক্লায়েন্ট পেলেন আপনি। হ্যাঁ, আমি একদিন মিরপুর মানে 10-এ আমি ওইভাবে বসে আছি, এরকম আরো একটা ক্লায়েন্ট বাইক নিয়ে দেখলাম থামাইলেন। তো উনি ওইখানে একটা ফুটপাতে একটা দোকান ছিল, সিগারেটের দোকান, সিগারেট নিলেন। তো আমি কথায় কথায় অনেক কিছু বললাম, আমার প্রোডাক্ট নিয়ে অনেক কথা বললাম, সবকিছু দেখাইলাম। দেখানোর ফলে উনি আমার কাছ থেকে 2টা প্রোডাক্ট নিলেন। নাম্বার রাখা হলো। কয়েকদিন কথা বলার পর উনি আমাকে একদিন হঠাৎ করে বললো যে আপনি তো মেসে থাকেন, কি খাওয়া দাওয়া করেন, শুক্রবার আপনি আমার বাসায় আসেন। তো আমি একটু হতবাক হলাম যে একটা অপরিচিত মানুষ আমাকে বাসায় ডাকতেছে। পরে গেলাম, যাওয়ার পরে দেখলাম গরুর মাংস, মুরগির মাংস, ইলিশ মাছ, অনেক খাবার দিছে। মানে এটা আমার জন্য আসলে একটা বড় পাওয়া। যে আর আমি সবসময় একটা অভ্যাস আমার ছিল, আগেও ছিল, এখনো ছিল, আছে এটা। সেটা হচ্ছে আমি কাউকে দেখা হলে
মোটামুটি যথেষ্ট সম্মান দেই এবং আমি আর একটা অভ্যাস ছিল যে পাশে যদি কোনো দোকান থাকতো চা বা এটার অফার করতাম যে আপনি চা খান বা একটা কলা নেন। তো এইগুলো ওনাদের কাছে একটু পজিটিভ মনে হতো, কারণ একটা মানুষকে আসলে যতই হোক আগন্তুক যদি যত কষ্টের আপনি এক গ্লাস পানি যদি ধরে দেন সে কিন্তু আপনার উপর পজিটিভ হবে। হ্যাঁ। তো একটা পর্যায়ে ওখানে একটা এএসপি ছিলেন, আমি যেখানে বসতাম সুন্দরবনের পাশের যে বিল্ডিংটা, এটা হচ্ছে একটা এএসপি, সাবেক এএসপির একটা বিল্ডিং ছিল। তো উনি নামাজ পড়তে যাইতেছেন, তো আমি ওখানে বসে আছি, একদিন বলতেছে যে আপনিও চলেন নামাজ পড়ে আসি। তো প্রায় তো ওখানে বসতাম। তো ওই কাপড় চোপড় নিয়ে বসতেন ওখানে? না, কাপড় নিয়ে বসতাম বলতে ব্যাগে কাপড় রেখে ওইখানে বসে থাকতাম বিকালে। আচ্ছা, তো ব্যাগে কাপড় রেখে তারপর সামনে কিছু স্যাম্পল রাখতেন? না, ওই সময় তখনও ওই সময় স্যাম্পল না, মানে ব্যাগেই রেখে ভ্যানের উপর বসে থাকতাম, ভ্যান থাকতো অনেক দাঁড়িয়ে। ওকে, এমনিতেই বসে থাকতেন? হ্যাঁ, ওখানে আর যদি কাউ পেতেন তাকে ডেকে এসে ভাই আমার মানে প্রচুর লোক ওখানে এসে, বিশেষ করে সুন্দরবনে যারা কুরিয়ার দিত ওখানে এসে বসতো। আবার ওই যে যেহেতু একটা ক্যাডেট কোচিং ছিল ওখানে মানুষ আসতেন। আপনার টার্গেট কি ছিল? এদের সাথে কথা বলে ইমপ্রেস করে একটা টি-শার্ট বিক্রি করা? হ্যাঁ, বিক্রি করা এবং একই সাথে আমি তো তখনো জায়গা পাইনি কোথাও। তো এর ভিতর উনি আমাকে ওই আঙ্কেল বললেন চলেন নামাজ পড়ে আসি। নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ার পর উনি আমাকে জিজ্ঞেস করেন কি করো, সবকিছু বলার পর আমি বললাম তো এখানে যে এইভাবে সেল করতেছি। তো বলতেছে তুমি তো আমার এই যে দোকান, ওই আমার এই যে নিচে ফার্মেসি আছে, তুমি তো এখানে একটা পাশে একটা জায়গা করে এখানে তোমার প্রোডাক্ট বেচতে পারো। হ্যাঁ। তো আমি এইভাবে বলার পর তো আমি মানে মহা খুশি যে মানে কি, এটা তো এই প্রথম আমাকে একদম চাঁদ হাতে পাওয়া। হ্যাঁ। তো আমি যখন বসতে চাইলাম ভিতরে, তো ওনার ছেলে এটা আসলে একটু বাধা দিল। তো ওনাকে হঠাৎ করে আমাকে বলতেছে না যে তুমি পারবে না। তো মানে খুবই মনক্ষুণ্ণ হলাম বা কষ্ট পেলাম, হঠাৎ করে না করে দিল, আবার না করে দিল। এটা দুদিন পরে না করে দিল। জি। তো ওই ভাইয়ের সাথে দুদিন কথা বললাম, বলার ফলে উনি আমাকে বলল যে আমাদের যে দোকানের সামনে যে জায়গাটা, তুমি তো যেখানে ভ্যান থাকে ভ্যানগুলো সরিয়ে দিতেছি, তুমি ওখানে তো বিক্রি করতে পারো। এটা ওই সময় একটা নর্মাল একটা টেবিল আমি করছিলাম কাঠের। হ্যাঁ, ওইটা কাঠের না, ওটা ভাঁজ করা যাইতো। আচ্ছা। এই বর্তমান আরএফএল টাইপের একটা টেবিল, কি ব্র্যান্ডের ছিল এটা দেখি নাই, তবে এটা আমি একটা জায়গায় মিরপুর 2 থেকে কিনেছিলাম। আচ্ছা। তো ওইটাকে চেয়ার ছিল না, ওখানে শুধু শুধু টেবিল। এর ভিতরে কিন্তু অলরেডি আমি কিন্তু টিউশনি গুলো সবই ছেড়ে দেওয়া হয়েছে। এর ভিতরে আর টিউশনি আমার নেই। আপনার বাড়িতে জানি যে আপনি এগুলা করতেছেন, টি-শার্ট বিক্রি করেন? এগুলো আমার বাড়ি থেকে কিছু জানতো না। তো আমি ওখানে টেবিল বসাইলাম এবং সুন্দরভাবে পরিপাটি করে আমাদের প্রোডাক্টগুলো যেহেতু প্যাকেটিং ছিল, ওখানে প্যাকেট আকারে রাখা হতো, তো অনেকে এসে দাঁড়াইতো নিত। এর ভিতরে একটা ছেলেকে নিলাম, ওকেও পার ডে বিকালে বসবে, 300 টাকা করে দিতে হবে। হঠাৎ করে আমার পাশে একজন বসে পড়লেন, হ্যাঁ আমার দেখা দেখি। তো ও অবশ্যই শার্ট নিয়ে আসছিল, ওই শার্ট সেল করতো, আপনি টি-শার্ট? হ্যাঁ, আমি টি-শার্ট আর ওই সময় মানে টুইল প্যান্ট গুলা বিক্রি করতাম, এই দুইটা আইটেম ছিল। ওকে। আমি তো শার্টের আগে কখনো সেল করিনি, তো ওর ওই শার্ট গুলা দেখতাম আমার থেকে বেশি চলতো। তো আমি তো তাকিয়ে দেখতাম যে শার্ট এত। এখন ওই যে বড় ভাই যিনি নীল আসলের ডিরেক্টর ছিলেন, উনি আমাকে বললেন যে তুমি তো এই শার্টগুলো আনতে পারো। তো প্রথম দিকে আমি আসলে এক্সপোর্টের সকল প্রোডাক্ট বিক্রি করতে করতে লোকালটা চোখে দেখতে পারতাম না, মানে ওইরকম ভালো লাগতো না কোনো কিছু লোকাল জিনিস। তো লোকালটা বিক্রি করতো, যে কারণে আমি বললাম যে না এটা চলে না। তো ও সাদা নেভি আর হোয়াইট শার্ট ছিল ওর কাছে অনেক, তো প্রচুর সেল হয়, প্রতিদিন দেখে 20-25 পিস সেল হয়। তো এটা দেখে আমাকে অনেকেই বলতেছে আপনি তো এটা আনতে পারেন। তো ওইটা কোথায় পাবো, এটার জন্য আমি একটু ঘাটাঘাটি শুরু করলাম। ও তো আর বলবে না সেটা? না, ও বললো না, ওকে আমি জিজ্ঞেস করছিলাম, ডিরেক্ট বলছে না আমি জানি না। তো আমি একদিন মিরপুর 1 নম্বর কলেজ মার্কেটে, তখন হচ্ছে কলেজ মার্কেট এক্সপোর্টের প্রোডাক্ট সেল হতো আর হচ্ছে লোকাল প্রোডাক্ট গুলো সেল হতো। তো ওইখানে গেলাম, একটা দোকানে দেখলাম যে ওই আরমানি এক্সচেঞ্জের শার্ট ঝোলানো। তো ওনাকে বলার পর আমাকে বললো যে মিরপুর 12 নম্বর আমাদের হেড অফিস, ওইটা হচ্ছে হার্টবিট নাম একটা, ওইটা একটা বাইং হাউস, ওখান থেকে নিতে পাবেন। তো ওইখানে গেলাম, দেখলাম এক একটা শার্টের দাম 330 টাকা। ও বিক্রি করে কত করে? ও বিক্রি করতো ওই সময় 500 টাকা করে খুচরা। আচ্ছা। তো 330 টাকা। তো আমি ভাবলাম তো আমি এমনিও প্যান্টই বিক্রি করি 200-300 টাকায়, তো এত রেটে কিভাবে বিক্রি করবো। তবুও আমি 10-12 পিস প্রথম দিন স্যাম্পল হিসেবে এনে দেখলাম, যাদের আমার ক্লায়েন্ট ছিল ওদেরকে দেখানোর সাথে নিয়ে নিল। তখন বুঝলাম একটা সাহস বাড়ছে। এরপর আমি গেলাম, যেহেতু ঈদ চলে আসছে সামনে, তো মিরপুর 10-এর ফুটপথের অনেকের সাথে ওই প্রায় ঘোরাঘুরি করি, অনেকের সাথে একটা পরিচয় হলো। তো ওরা কেউ মোজা বেচতো, কেউ প্যান্ট বেচতো, বিভিন্ন জিনিস বিক্রি, কেউ পেপার। সোহাগ ভাই, আমি আপনাকে জাস্ট এই প্রশ্নটা করে রাখছি, পরে ভুলে যাব। আপনার শাই ফিল হতো না, লজ্জা লাগতো না যে
আপনি যে পরিবার থেকে আসছেন, ফুটপাতে হকারি করছেন, এটাতে মানে নিজের কাছে খারাপ লাগতো না, আত্মাভিমানে লাগতো না, নাকি আপনি ওটা কোনো মাথায় নেন নাই? না, আমার কাছে সবসময় মনে হয়েছে যে কাজকে আমি সম্মান হিসাবে দেখতাম। নাকি আপনার কথা হচ্ছে আমার পয়সা ইনকাম করতে হবে, এটাই না, হচ্ছে মূল? আমার টাকাটা মেইন উদ্দেশ্য ছিল না। আমার তাহলে? কাছে উদ্দেশ্য ছিল একটাই, যে আমি এমন একটা কাজ করব, যেহেতু পোশাক অন্যের পর বস্ত্র, আর আমার নিজেও পোশাকের প্রতি চাহিদা ছিল, তো আমি এমন একটা আইটেম নিয়ে কাজ করতাম, আমার ভালোই লাগতো। কারণ এই ড্রেসটা যখন একটা মানুষ একটা ভালো পোশাক পরতো, অন্তত যাওয়ার সময় একটা হাসি দিয়ে যাইতো আমার দিকে। না, কিন্তু এখানে একটা কথা আছে, আপনি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন সেই ইউনিভার্সিটিরই সহপাঠী, এমনও তো হতে পারে সে আপনার সামনে দিয়ে একদিন হেঁটে গেল, না, এটা তখন কেমন এটা লাগবে? একটা দারুণ আমার একদিন, আমি এই জন্য ভার্সিটিতে যেয়ে কোনো সময় কে সাথে খুব কম কথা বলতাম, ও, মানে খুবই কম কথা বলতাম। মানে মিশতেন কম, যাতে কম চেনে। হ্যাঁ 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 হ্যাঁ। না, ওরা কেউ কেউ জেনেও গেছিল, দুজন জেনে গেছিল, এবং দুজনকে আমি বলছিলাম, আমি ব্যাগে নিয়ে ইউনিভার্সিটিতেও যাইতাম, ওদেরকেও বলতাম যে আমি তো এটা নিয়ে কাজ করি। ওরা অবশ্যই দেখবে, জামান এও তো এখন অবশ্যই দেখতেছে এটা। আমি ওদেরকে বলার পর ওরাও দু একটা নিত, কিন্তু ওরা ওইটাকে খুব বেশি পাত্তা দিত না আমাকে, মানে এই বিষয়টার জন্য। আমি বললে ওরা এটা অতটা শুনতে চাইতো না। ওকে। তো আমি কি করতাম, ভার্সিটি থেকে ক্লাস করা শেষেই আমি নেমেই হাঁটা শুরু করতাম বঙ্গবাজারের দিকে, মানে ওই দিকটায় চলে যাইতাম। ঝোঁক যার হ্যাঁ যেদিকে। হ্যাঁ হ্যাঁ। আর ওরা কি করতো, নিচেই দাঁড়িয়ে অনেকেই আনারস খেত বা রুটি কলা খেত। তো আমাকে বলতো, দোস্ত আয় আমরা একসাথে খাই। তো আমি আসলে ওই টাইম আমি বলতাম যে তোরা থাক, আমি যাইতেছি। তো আমি যে বাসে উঠে বঙ্গবাজারে চলে যাইতাম, বা অনেক সময় সিএনজি নিয়ে যাইতে হতো, গিয়ে হচ্ছে প্রোডাক্ট টোকাইতেন। প্রোডাক্ট কিনে। বঙ্গবাজারে যারা এই ভিডিও দেখতেছেন আপনারা জানেন, বঙ্গবাজারের ভিতর এতটা গরম আর এতটা গলি, কেউ যদি একবার ভিতরে ঢুকে আমার মনে হয় বের হয়ে আসতে পারবে না। আবার ওর ভিতর যে গরমটা, ওই গরমটা হচ্ছে অনেকটা মাথা ঘুরবে এবং বমি আসবে। এবং আমার মিরপুর 10-এ যারা ফুটে বিক্রি করতেন, এদের অনেকের সাথে কথা হলো। আচ্ছা। তো ওরা বলল, আমি ওই শার্টগুলা স্যাম্পল দেখাইলাম। তো আমাকে বলল যে এই শার্টগুলা যদি, আমি বললাম যে শার্টগুলো আপনি চলবে কিনা। তো ওরা বললো এত দাম, কিন্তু চলবে যদি বাকি দেন। ওরা বাকি চাইলো, তো আমি বললাম হ্যাঁ বাকি দিতে পারি, আপনার একটা চুক্তি হবে। আমি 360 টাকা করে, আমি মানে আমার কেনা হতো 330 করে, আমি ওদেরকে বলতাম 360 টাকা করে আমাকে দিতে হবে, এবং আপনার দোকানে রেখে যাব, যা সেল হবে এটা 50-50, আমার আপনার 50, এইভাবে। তখন অনেকে 10 জনের মতো আমাকে বললো যে ঠিক আছে নিয়ে আসেন। তো ঈদের রমজান মাস মোটামুটি সেল টুকটাক ভালোই হচ্ছে ফুটপাথে। তো আমি 10টা দোকানে প্রতিদিন 50 পিস করে ওরা নিত। এই ফুটপাতের দোকানগুলোতে দিতেন আপনি? হ্যাঁ, ওই ফুটপাথ। তখন আপনি ফুটপাতের হোলসেলার হয়ে গেলেন? হ্যাঁ হ্যাঁ, ফুটপাথের হোলসেলার হলাম। ওকে। তো ওরা আমাকে মিরপুর 10-এর, তো ওইখানে দেওয়াতে আমার কি মানে পজিটিভটা হলো যে আমি ওখানে প্রতিদিন ওরা 50 পিস 100 পিস করে আমার কাছে শার্ট নিত, বিক্রি হয়ে হ্যাঁ যাচ্ছে? বিক্রি হয়ে যেত 500 টাকা। মানে ওই শার্টগুলো খুবই সুন্দর ছিল। ওকে। তো 500 টাকা করে আরবানি এক্সচেঞ্জ, ওই সময় 7টা কালার ছিল, প্রত্যেকটা কালারই সুন্দর ছিল। ওকে। তো ওই দোকানগুলো দেওয়াতে বিকালে আমি ওদের কালেকশন করতাম, আর সন্ধ্যায় যে প্রোডাক্টটা কার্টুন ওদের কাছ থেকে নিয়ে আসতাম, ইয়া থেকে বাইং হাউস থেকে এনে টাকাটা ওরা বাকি দিতেন না। তো মাঝে মাঝে যদি টাকা সংকট হতো, যেমন 3 লক্ষ টাকার প্রোডাক্ট নিয়ে হয়েছে, ও এর ভিতর বাবার থেকে বাড়ি থেকে ওনাকে ফোন দিলাম যে আমার 2 লক্ষ টাকা দরকার। তো উনি আমাকে এক জায়গা থেকে এনেও দিলেন। উনি বললো প্রতি মাসে তাকে 10,000 টাকা দিতে হবে। 2 লক্ষ টাকায় 5,000 করে 10,000 টাকা মাসে দিতে হবে। ইন্টারেস্ট? হ্যাঁ, আমি নিলাম ঈদের আগে, যেহেতু আমার এত টাকা আপনি কেন নিলেন? কারণ আপনার এই হোলসেলের জন্য? শার্টের জন্য। হ্যাঁ, ও। ওরা তো বাকি দিবে না আমাকে। ওকে। তো আমি এনে তারপর হচ্ছে 2 মাসের জন্য নিয়ে আসছিলাম, 2 মাস পরে আবার ব্যাগ দিয়েছিলাম ঈদের পরপরই। ওকে। তো আমি যখন এই শার্টগুলো আনলাম, এনে ওইখানে যখন দেয়া হতো, তো প্রতিদিন 50 পিস 100 পিস শার্ট বিক্রি হতো। আমি সন্ধ্যার পরে কালেকশন করতাম, গুনে ফেলতাম। তো এখানেও 2-1 ছিল যে একটু টাকা পয়সা নিয়ে ঝামেলা করতো, তাদেরকে আর পরের দিন দেওয়া হতো না। তো এইটা যখন চলতেছে, ওই বাইং হাউস থেকে প্রচুর প্রোডাক্ট আমি আনতাম। এতে কি হলো, ওরা বলতে কোথায় সেল করেন, তো আমি না বুঝে বলে ফেললাম মিরপুর 10-এ। তো একদিন কি হলো, হঠাৎ করে আমি যখন প্রোডাক্ট দিতেছি, ওরা বলতেছে আপনি তো মিরপুর 11 নম্বর হার্টবিট থেকে আনেন, এই যে দেখেন ভিজিটিং কার্ড। আমার দেখে মানে এতটা কষ্ট লাগছে যে আমি এত প্রোডাক্ট এনে মানে ওরা ডিরেক্টলি ওরাই মার্কেটিং এ চলে আসছে। তো আমি দেখলাম তো বিকল্প আবার কিছু করতে হবে। তখন হচ্ছে ওই বাইং হাউসে এর ভিতর আমি কি করলাম, আমাদের একটা শার্ট ছিল, এই শার্টটা প্রচুর চাহিদা ছিল, আমি এক্সপোর্টের একটা শার্ট, এটা হচ্ছে টোকিও ব্র্যান্ডের ছিল। আমি ইন্টারাপ্ট করছি, ইন্টারাপ্ট করাটা খুব প্রয়োজনীয়, কারণ এই গল্পগুলো কেউ শোনার জন্য শোনেন, আর কেউ নিজেকে চেঞ্জ করার জন্য শোনেন। এই যে ছোট ছোট বিষয়গুলো উনি বলতেছেন আপনাকে, এগুলো আপনি বড় বড় বিবিএ এমবিএ এর বইয়ে একদম উইথ ডিউ রেসপেক্ট, সম্মান জানিয়ে বলছি, যেই ভাষায় যে থিওরি বা যেই ক্যাটাগরিতে বলা আছে ওখানে,
সেটাতে আপনার এইভাবে ধরে ধরে বলা নেই। এই যে ভিজিটিং কার্ড উনি এসে এখানে পেলো হোলসেলের জায়গাটাতে, কি ভুলের কারণে পেলো, এইটা যদি আপনি প্র্যাকটিক্যাল লাইনে না যান তাহলে আপনি শিখতে পারবেন না। সো এগুলো একটু খুব মনোযোগ দিয়ে দেখেন, তাহলে অনেক বেশি আগায় যাবেন। এই 1 ঘন্টা আপনার জীবনটাকে 10 বছর আগায় দিতে পারে, যদি আপনি বিজনেস লাইনে নামতে চান আর কি। সেগুলো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে আমাদেরকে। জি বলেন প্লিজ। তো ওই বাইং হাউসে গেলে আমাকে সবসময় বিশেষ করে আমাকে আলাদা একটা রুমে বসায় রাখতেন এবং কোনো ক্লায়েন্টের সাথে কোনো ক্লায়েন্টকে দেখা করাতেন না বা কথা বলতো না। এই বাইং হাউস হ্যাঁ, হারমনি buying house, হ্যাঁ, বিশেষ করে কে সাথে কাউকে একসাথে বসতো না, আলাদা আলাদা। তো আমি ওখানে উত্তরারও অনেক ক্লায়েন্ট ছিল, প্রচুর প্রোডাক্ট নিতেন ওনারা উত্তরার জন্য। তো আমাদের মানে দেখা হয়েছে কিন্তু কোনোদিন কে সাথে কথা হয়নি। তো আমাকে একজন একটা ভিজিটিং কার্ড ফ্লোরে ফেলে দিছিল, মানে উনি আমাকে দেখায় বললো যে ভিজিটিং কার্ডটা তো আমি রেখে দেওয়া হয়েছিল কিন্তু ফোন দেই নাই। তো একদিন এইভাবে চলতেছে, একটা পর্যায়ে আমি টোকিও ব্র্যান্ডের যে শার্টটার কথা বললাম ওইটা আমি ওখানে প্রোডাকশনে দিলাম যে এই প্রোডাক্টটা আমাকে বানিয়ে দেন, যেহেতু আপনি এই প্রোডাক্টটা অলরেডি মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেছে। কাকে দিয়েছেন এটা বানানোর জন্য? ওই বাইং হাউসের মালিককে। আরমানি বাইং হাউসের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেখান থেকে আপনি শার্ট কিনতেন, ওদেরকে বলেছেন যে আপনারা এরকম একটা, ভদ্রলোকের নাম ছিল দুলাল সাহেব, ওনাকে বলছেন যে আপনি এরকম একটা বানায় দেন আমাকে, এরকম কিছু প্রোডাক্ট বানায় দেন। আচ্ছা, আমি যেহেতু উনি ওই শার্টটা অলরেডি আমার ফুড মানে ওইখানে মার্কেটিং করে ফেলছে আর এটা অ্যাভেলেবেল হয়ে গেছে মার্কেটে, তো আমি এখন আর রেটটা পাইতেছি না বা আমাকে তো আর ওইটা ওরা আর কিনবে না আমার। সুতরাং আপনি নতুন একটা প্রোডাক্টে গেছেন। হ্যাঁ, নতুন একটা প্রোডাক্টের জন্য ওনাকে আমি একটা শার্ট ছিল খুব চলতো ওই ততদিনে আপনার ফুটপাতের বিজনেস আপনি গোটাই ফেলছেন, মানে গোটাই ফেলছি। এখন শুধু হচ্ছে ফুটপাতে যারা করে এদেরকে আপনি হোলসেল হ্যাঁ, দিচ্ছেন। রাইট রাইট। ওকে। মোটামুটি আমি ওই শার্টটা বানাইতে দেয়া হলো, উনি 2 মাস আমাকে সময় দিল যে 1 মাসের ভিতর দিব, 2 মাস হয়ে যায়, প্রোডাক্টও দেয় না, আমার টাকাও ব্যাক দেয় না। উনি বানাবে কোত্থেকে? উনি বিভিন্ন বাইং হাউস, ওই বাইং হাউসটা বিভিন্ন ফ্যাক্টরি থেকে, মূলত পরবর্তীতে জানলাম বিভিন্ন ফ্যাক্টরি, আমি তো জানতাম উনি নিজে প্রোডাকশন করে, আসলে তা করে না, উনি বিভিন্ন ফ্যাক্টরি থেকে বানায় নিয়ে আসে। বানিয়েও আনে না, বানিয়ে ওরা দিয়ে যায়, উনি সেল করে টাকা দেয়। চিন্তা করেন একটা শার্ট আপনি কতগুলো হাত ঘুরে আপনার কাছে আসতেছে একজন কাস্টমার হিসেবে। মানে ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে, ওখানে কয়েকটা পার্টি আছে যারা লাভ করতেছে, ফ্যাক্টরি থেকে বাইরে আসছে, এখানে কয়েকটা পার্টি আছে যারা লাভ করতেছে, মানে সবাই হাত চেঞ্জ হচ্ছে আর প্রফিট করতেছে, হাত চেঞ্জ হচ্ছে আর প্রফিট করতেছে, দিন শেষে কাস্টমারের। যাই হোক, গল্পে যাই। তারপর ওনার কাছ থেকে ওই শার্টটা হচ্ছে মূলত উনি তৈরি করলেন এবং হিট হলো, উনি কি করলো ওইটা বিক্রি করে দিল। তো উত্তরায় এই শার্টটা অ্যাভেলেবেল হলো, বিক্রি করে দিল বলতে আমি বুঝি মানে ওই শার্টটা উনি বানিয়ে অন্য ক্লায়েন্টকেও দেখাইছে, তখন ওনারা ওইটার অর্ডার করছে, যেহেতু উনি একই শার্ট সারা বছর বিক্রি করে, ভিন্নতা যখন আসছে অন্যরা অর্ডার করলেন, উনি ওইটা বিক্রি করে দিচ্ছে। এইদিকে তো আপনার অবস্থা। আমি কি করলাম, মিরপুর যে ইয়াত ছিল, আমি অ্যাকসেসরিজ গুলো H&M এই ব্র্যান্ডের অ্যাকসেসরিজ দিয়ে আসছিলাম। তো আমিও উত্তরা থেকে যখন এই বললো যে এই শার্টগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে, আমি ওই একটা শার্ট আমি নিয়ে আসছিলাম। তো আনার ফলে দেখলাম যে আমি যে অ্যাকসেসরিজ গুলো কিনে দেওয়া, সেই অ্যাকসেসরিজ গুলো ওই শার্টে লাগানো। আমি বিশেষ করে আই হোল বাটন ছিল 2 হোলের, এই বাটনটা দেখে একদম স্পষ্ট চিনে ফেললাম যে এটা তো আমি কিনে ওই দোকান থেকে কিনে পাঠাইছিলাম। তখন ওনাকে এসে আমি বললাম যে আমার, মানে আমি তখন ভয় পাইতেছিলাম যে এখন ধরা খেয়ে গেলে উনি হয়তো বললো যে তুমি টাকাই দাওনি, কারণ আমার তো কোনো কিছু লেখা ছিল না। হ্যাঁ, ভয়ে ভয়ে বললাম যে আসলে আমার শার্টটা দেন, নতুবা আমি তো এই টাকা তো সুদের উপর আনা, আমার টাকাও তো ব্যাক দিতে হবে। আর আমি অনেককে যারা ফুটপাথে, তো তখন আর আমার কাছে প্রোডাক্ট নিয়ে বন্ধ করে দিল, কারণ হচ্ছে ওরা তো ওই প্রোডাক্টটা নিজেরাই পাইতেছিল। তো বললো, আর আমি ওদেরকে লোভ দিতেছিলাম যে আমি এমন একটা শার্ট আনতেছি, ওইটা দিব, ওইটা বিক্রি করে মজা পাবেন। ওরা প্রতিদিন জিজ্ঞেস করে কই আসে নাই, এইভাবে 2-3 মাস অতিবাহিত হলো, আমি তো শার্ট দিতে পারতেছি না। তো ওনার ওইখান থেকে পরে আমাকে যে শার্টগুলা পাঠালো, পরে তৈরি করলো, কিন্তু ওই কাপড়গুলো এত বিশ্রী ছিল যে ওগুলার বানিয়ে, মানে ওগুলা মার্কেটে সেল করতে পারলাম না, মানে ওগুলার রং উঠে আর কাপড়গুলো অনেক হার্ড ছিল। ফুটপাতে ওই সময় ঈদের সময় কি হয়েছিল, আমরা একটা দোকান বসিয়েছিলাম। আচ্ছা, আমি নিজে একটা দোকান বসিয়ে দিয়ে ওখানে 2 জনকে রাখা হয়েছিল, ওখান থেকে অনেক সেল হতো। তো সবকিছু মিলাই ওই ঈদের ওই মাসে আমার প্রায় 4-5 লাখ টাকা লাভ হয়েছিল টোটাল মিলাই। আচ্ছা। তো এইখান থেকে আমি কিছু পুঁজি পেয়ে গেছিলাম। এরপর ওখান থেকে 2 লক্ষ টাকা আমি আর একটা ফ্যাক্টরিতে নিয়ে গেলাম, ওনার কাছ থেকে বানাবো এটার জন্য। উনি লাস্টে কি করলেন, উনিও একই প্রবলেম, উনি আমাকে সেই প্রোডাক্টটা তো বানিয়ে দিলেন না, বরঞ্চ টাকাও দেয় না। আমি যখন ওনার ফ্যাক্টরিতে যাই, উনি টেবিলের তলে পলিয়ে থাকে, অফিস থেকে বলে যে উনি নাই। হ্যাঁ, একটা পর্যায়ে দারোয়ানে উঠতে দিত না আমাকে ফ্যাক্টরিতে। পরে স্থানীয় কয়েকজনকে ধরলাম যে আমার এই অবস্থা, তো ওনারা আমাকে সালিশ মিটিং করে টাকা দিল, কিন্তু 1,80,000, 20,000 টাকা ওই যে যারা আমি নেতা নিয়ে গেছিলাম, নেতারা নিয়ে রেখে দিল 20,000 টাকা। তো ওখান থেকে আরো 2 মাস লস হলো। এরপর একটা পর্যায়ে যে ওই যে বাইং হাউসে যারা প্রোডাকশন মানে দিত, ওই বাইং হাউস ওদের
অনেকের টাকা মেরে দিচ্ছিল। তো নান্নু নামে এক ভদ্রলোক ছিলেন, তো উনি পাইতেন 12 লাখ টাকা, এটা আমি জানতাম যে প্রায় ঝামেলা হয়। তো ওইখানে যে মার্চেন্টাইজার ছিল, তো আমি ওর বাড়ি ছিল ঝিনাইদহ। আমি যেহেতু ঝিনাইদহ এক সময় পড়াশোনা করছি, কথায় কথায় আমি বললাম যে আমার আপনার স্যার এই ক্ষতিগুলা করছে। তো বললো উনি তো ভালো লোক না, আমারও বেতন দেয় না ঠিক মতো, তো উনি যার কাছ থেকে আনে আমি তাকে পরিচয় করাই দিব, বিনিময়ে আমাকে 5 টাকা করে দিবেন। তা আমি বললাম এটা তো ভালো। তো আমি বললাম কত করে? তো বললো ঠিক আছে আমি পার্টির সাথে বসাই দিব আপনাকে আপনার বাসায়। তো ওনাদেরকে ওই 3টা ফ্যাক্টরি থেকে উনি প্রোডাকশন করতেন। তো আমাকে 2 জনকে ডেকে নিয়ে আসলেন, একজন আসেননি, 2 জন আসছে। তা আসার ফলে উনি আমাকে বললেন যে এই শার্টগুলা পড়বে 260 টাকা করে। তো ওই শার্টগুলা ওনার কাছ থেকে আমি আনতাম 330 টাকা করে। ও হ্যাঁ, তো উনি তো আরমানি এক্সচেঞ্জ লেভেল দিয়ে আনতো, আমি দেখলাম না, আমি ওই সময় হচ্ছে সেলিও, H&M এই লেভেল দিয়ে ওনার কাছ থেকে। আমি বললাম যে একই শার্ট কিন্তু লেভেল চেঞ্জ করবেন, কারণ এটা তো মার্কেট অ্যাভেলেবেল হয়ে গেছে। বাই দ্য ওয়ে, আপনি সবকিছু এখানে খুব ওপেনলি বলছেন। এই যে কোম্পানির যে লেভেলগুলো আপনারা ইউজ করছেন এখানে, বেসিক্যালি এই কোম্পানিগুলোর জিনিস না এগুলা না, এগুলা যে এদেশে বিভিন্ন বিশেষ করে এক্সপোর্ট ব্র্যান্ডের অনেক কপি হতো ওই মুহূর্তে। এক্স্যাক্টলি, ইটস আ কপি। তার মানে আপনি যে প্রতিষ্ঠানের নাম বলেছেন এটা তো একদম ওয়ার্ল্ড ক্লাস গার্মেন্ট ফ্যাক্টরি, ওয়ার্ল্ড ক্লাস। তাদের নামগন্ধ নাই এই প্রোডাক্টের মধ্যে, বাট আপনারা জাস্ট করে লেভেলগুলো ইউজ করছেন, কপি প্রোডাক্ট। এটা কপি প্রোডাক্ট। আমাকে যখন এই প্রস্তাবনা দিল আর ওনাকে রাখতে হবে 5 টাকা, তো 265 টাকা খরচ হবে। আমি মানে মহা খুশি যে আমি তো আনাই হতো 330 করে, তাহলে আমি এখানে অনেক টাকা বেঁচে প্রায় গেল। 55 টাকা সেফ জোনে আসছে। আমি তো এটা 300 করে বিক্রি করলাম, আর 25 টাকা 30 টাকা বা 35 টাকা থাকবে। এদিকে ওনার যে উত্তরার যেসব পার্টি ছিল বা যে ক্লায়েন্টগুলো ছিল, ওদের সাথে কিছু কিছু বিষয় নিয়ে বেঁধে গেল, কারণ উনি আমাকে দিতেন মূলত 330 টাকা করে, উত্তরায় দিতেন 360 টাকা করে। এটা কিভাবে সবাই জেনে গেছে, যে যেখান থেকে একজন এক রেট নেওয়ার জন্য ওনারাও খুব, যে সেও প্রোডাক্ট নিত আমরাও নিতাম, ওনাকে কম রেট ধরছেন আমাদের বেশি, ওনারাও নিবে না। তো উত্তরার ওরাও জেনে গেল কিভাবে যে আমি এখানে অফিস, আমি ভালো ভালো প্রোডাক্ট তৈরি করি। ওকে, তো ওরা আমার কাছে আসা শুরু হলো। এখন ওরাও আপনার ক্লায়েন্ট? হ্যাঁ। তো মুজাম নামে একজন ছিল, অনেক প্রোডাক্ট নিত, ওনার কাছ থেকেও নিত, আমার কাছ থেকেও নিত। আপনি আনতেছেন ডিরেক্টলি তখন গার্মেন্টস থেকে? গল্পটা যে জায়গায় আছে, ওই দুজনের সঙ্গে দেখা করলেন, ওরা প্রোডাকশন করতো, ওদের গার্মেন্টস ছিল। ওনারা আমার সাথে যে চুক্তি করলেন সেটা হচ্ছে আমাকে নিয়ে যাবে সদরঘাটে, নিয়ে আসবে, যে ফেব্রিক গুলো আমার পছন্দ হবে ওই ফেব্রিক গুলা কিনে দিবে, ওইগুলা 260 টাকা করে পড়বে। ওইগুলা হচ্ছে মানে পছন্দ বলতে ওনাদের একটা ক্যাটাগরি ছিল যে কটন ফেব্রিক, তখন হচ্ছে শুধুমাত্র ফাইন কটন ছাড়া কোনো ফেব্রিক আমরাও চিনতাম না। বাই দ্য ওয়ে, ওনারা নিজেরাই কি প্রোডিউস করবে? ওনাদের নিজেদের কি ফ্যাক্টরি আছে নাকি ওনারাও আরেকজনের কাছে? ওনাদের নিজস্ব ফ্যাক্টরি ছিল, ওনাদের নিজস্ব গার্মেন্টস ফ্যাক্টরি ছিল। ওকে, এখন ওনারা আপনাকে দিচ্ছে হচ্ছে পার পিস 260 টাকা করে, মাঝখানে যে লোক আপনাকে পরিচয় করে দিল ওনাকে আপনাকে পার পিসে 5 টাকা, তার মানে 265। এখন কথা হলো যে এই দুই লোকের কাছ থেকে যে আপনি নিচ্ছেন এই প্রোডাক্টটা নিয়ে আপনি কাদের কাছে সেল করতেছেন? এইগুলা ওই যেহেতু এর আগে আমি যে ফুটপথে প্রোডাক্ট দেওয়া হতো, তো ওখানে অনেকে আবার ফুটপথ থেকে কেনাকাটা কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার লোকই কেনাকাটা করে। তো ওখানে অনেকের এলাকা ভিত্তিক অনেকের ভাই বা বন্ধুর দোকান ছিল, তো বলতো যে এই প্রোডাক্টটা আমরাও যদি পাইকারি দেওয়া যায় কিনা। তো ওই ফুটপাথের যে দোকান যারা ছিল ওরা আমার নাম্বার দিত যে ওনার সাথে যোগাযোগ। তার মানে আপনি হলো ওই ফুটপাথের বিভিন্ন রকমের দোকানদার বা শোরুম, এরা হচ্ছে আপনার ক্লায়েন্ট। রাইট। এর ভিতরে যারা হোলসেল করে বিভিন্ন দোকানে, এরাও আমার কাছে আসা শুরু করলো, বিকজ আপনার কাছে আসলে আরো কম প্রাইসে পাচ্ছে। রাইট, আমি তো কম রেটে দেওয়া হতো। তো এইভাবে যখন বিক্রি শুরু হলো, আমাকে ওই 2টা ফ্যাক্টরি থেকে প্রতি মাসে মিনিমাম 10 থেকে 12,000 প্রোডাক্ট দিত। 10 থেকে 12,000 প্রোডাক্ট আসতো আমার কাছে। তো তার মানে আপনার এই টাকা এক্সেল হচ্ছে কিভাবে? মানে আপনি ক্লায়েন্টের কাছ থেকে টাকা আগে নিয়ে নিতেন নাকি প্রোডাক্টগুলো আপনি? না, আমি একটা জায়গায় ছিল, যেমন উত্তরা মুজাম নামে এক ভদ্রলোক ছিল, উনি আমার কাছ থেকে যে প্রোডাক্টগুলো নিতেন ওইগুলো হচ্ছে উনি বিক্রি করে আমাকে প্রতিদিন রাতে টাকা দিয়ে যাইতেন। কালেকশন করতো, দিনের প্রোডাক্ট দিত, রাতে টাকা দিত। তো রাতেই প্রোডাক্ট যাইতো। তো এইভাবে উনি প্রতিদিন আমার মিনিমাম 2-3, উনি হচ্ছে আমার বড় ক্লায়েন্ট ছিলেন, সব থেকে বড় ক্লায়েন্ট ছিলেন উনি। তখন আসলে শার্টের দাম যেহেতু 230 টাকা, 330 টাকা 40 টাকা, মানে 10,000 প্রোডাক্টের দাম খুব বেশি দাম না। তারপরেও আপনি 265 করে নিয়ে আপনি সেল করতেন কত করে? আমি তখন 330 করে বিক্রি করতাম, 300 টাকা, 350, 70-80 টাকা করে লাভ একটা। হ্যাঁ, মানে এক একটা এক এক রকম। আর ওরা বিক্রি করতো যখন যেটা পারে 500 টাকা, 550, হোলসেলে দিত 380 করে বা 400 টাকা। হ্যাঁ, আর কাস্টমার বিক্রি করতো শোরুম হিসাবে যেরকম প্রাইস থাকে। হ্যাঁ, ওকে। তো ওই সময় আসলে একটা মানে, যদিও পোশাকে বিশেষ করে ব্লু কালার ভালো চলে, ওই সময় রয়্যাল ব্লু কালারটা এত হিট ছিল যে 10,000 শার্ট বানাইলেও শুধু রয়্যাল ব্লু কালারটা চলে যেত। রয়্যাল ব্লু খুব গর্জিয়াস ওই সময় একটা কালারটা, রয়্যাল ব্লু কালারটা খুব চলতো।
তো ওই কালারগুলো আমরা আপনার কি বেশি সব এক কালারেরই শার্ট নাকি ম্যাক্সিমাম এক কালার হতো। এক কালার? এর আচ্ছা, ভিতর কিছু শীত আসলো, কিছু ডেনিম শার্ট বানাইলাম, হ্যাঁ। তো এগুলো আবার সুপার হিট হলো। এর ভিতর আমি কি করলাম, আমাদের মিরপুর 1 নম্বর কলেজ মার্কেটে একটা দোকান পেলাম, ওইখানে একটা দোকান নিলাম। নেওয়ার ফলে আমি আরো 2 জনকে আমার অফিসে, মানে ওই সময় তো আসলে টুকটাক শুরু করছি, মানে মোটামুটি একটা পর্যায়ে আসছি। তো আমাদের ওখানে আরো 2 জন আমার এখানে জবে নিলাম। আমার এক বন্ধু ছিল আর আমার এক ফুফা ছিল। তখন পর্যন্ত কি আপনাদের নিজেদের কোনো বসার জায়গা হয়েছে? ওই আমার ওই বাসার ভিতরেই বসি, ওই নিজের বাসা যেখানে হ্যাঁ, থাকেন হ্যাঁ, ওখানেই বসে? ওইখানেই বসা, এছাড়া অফিস ছিল না। ওই একটা রুম ছিল, মানে এক রুমেরই ফ্ল্যাট বলতে হয়, এক রুম আর একটা হচ্ছে ডাইনিং ড্রয়িং। ওই ডাইনিং স্পেসে আর ড্রয়িং স্পেসেই প্রোডাক্টটা রাখা হতো। আচ্ছা। আর আমার রুমে আমি করতাম। বাড়িওয়ালা কিছু বলতো না? বাড়িওয়ালা জানতো, বাড়িওয়ালাও একটা সময় গার্মেন্টসের ব্যবসা করে ধরা খাওয়া মানুষ, তো ওনাকে সবকিছু খুলে বলার পর উনিও বলতেছে যে আমি তো ধরা খেয়ে আসছি, তা তুমি এবার এটা করতেছো। তো আমাকে বাড়িওয়ালা সবসময় বলতো বাসায় যেন লোকজন কম আসে। আচ্ছা। তো আমি এই জন্য বাহিরে দেখা করতাম বেশি। তখন পর্যন্ত আপনার এই প্রতিষ্ঠানের নাম হয়নি? হয়েছে কি তখন? না, নাম তখন নাম আসছে, নাম দিয়েছেন? নাম দিয়েছি ব্লু ড্রিম, কিন্তু কাগজপত্র নাই, নিজের মতো করে। তখন আমি জানতাম না যে কিভাবে ট্রেড লাইসেন্স করতে হয়, কিভাবে কোথায় যাব, কিছুই জানতাম না। ভাউচার কাটতেন কি ব্লু ড্রিমের নামেই? না। হ্যাঁ, ভাউচার কাটতাম ব্লু ড্রিমের নামে। ওকে, তখন ওটা কোন ইয়ার যখন আপনার মোটামুটি এই যে 265 টাকা করে শার্ট কিনতেছেন? এটা হচ্ছে 2012। ওই বাড়িওয়ালা আমাকে একটা পর্যায়ে যখন প্রচুর লোক আসা শুরু হলো, আমাকে একটা ওয়ার্নিং দিল যে বাসায় থাকতে পারবে না, কারণ বের হয়ে যেতে বাসায় হবে। অনেক লোকজন আসে। বিশেষ করে 2012 সালে, এটা শেষের দিকের কথা বলতেছি, মানে ঈদও বের হয়ে গেছে। তো আমার 2012 সালে প্রতি মাসে আমার এমনও মাস আসছে যে ধরুন আমার 10,000 শার্ট বেচতাম, গ্যাবার্ডি প্যান্ট বেচতাম 5,000। গ্যাবার্ডি, হ্যাঁ, এই দুইটা আইটেম বিক্রি করতাম। তো এভারেজ আমার দুইটা মিলায়, মানে আমার পার পিসে গড়ে আমার প্রায় 100 টাকা হয়ে যেত, মানে 10 লাখ টাকার মতো থাকতো আমার মাসে। তখন 10 লাখ টাকা প্রফিট আপনার হাতে? প্রফিট চলে আসে তখন। তখন তো আমার কোনো ইনভেস্টই নাই, সম্পূর্ণ তাদের ইনভেস্ট, আমি শুধু বিক্রি করি আর ওই প্রফিটটা নেই। আমি টাকা, আমার কোনো ব্যাংক ছিল না, আমি আমার বিশেষ করে বিছনার নিচেই রাখতাম টাকা বান্ডিল করে করে। জমজমতে এরকম হয়ে যাওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, তো রাখার ফলে আমি দেখলাম তো এটা তো সিকিউর, মানে আর আমার একটা আলমারি ছিল, আলমারির ভিতর রাখা হতো। তো আমি দেখলাম যে এইভাবে তো রাখা যাবে না, এখন তো অ্যাকাউন্ট খুলতে হবে। আমি তখন অগ্রণী ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুললাম। একই সাথে আমার আরেকটা প্রবলেম মানে হলো, এখানে হচ্ছে আমি যে আমার ওই যে বাসাটা ছাড়তে হবে, টাকাও তো আমার যে টাকা ছিল, আমি ভাবলাম একটা বাইং হাউস, যেহেতু আমার ওই হার্টবিট দেখে আমার একটা বাইং হাউসের স্বপ্ন ওই সময় জাগছিল, কিন্তু টাকা ছিল না। তো ওইখান থেকে ওনার যে দেখে আসছি, ওরকম একটা রূপ আমার ভিতর ছিল যে আমি এইভাবে একটা অফিস করতে পারি। তো আমি ওই টাকাটা, আমি 10 নম্বরতে ঘুরলাম, ঘোরার ফলে একটা ফ্ল্যাটও পাইলাম। তো আমাকে বললো স্কোয়ার ফিট 65 টাকা করে ভাড়া দিতে হবে, অ্যাডভান্স প্রায় 30 লাখ টাকা চাইলো, দোতলা। তো আমি দেখলাম একটা ফ্লোরের অ্যাডভান্স, এই ভাড়া, তারপর ডেকোরেশন, তো আমার টাকাই তো সব শেষ হয়ে যাবে, তো আমি তো টাকা থাকবে না, তো আমি চলবো কিভাবে? তো এরপরে কি করলাম, ওইটা না করে একটা 3টা দোকান পাইলাম একই গলিতে, নতুন করছিল। তো ওটা 60,000 টাকা অ্যাডভান্স, ভাড়া হচ্ছে 4,000 করে। কোথায় এটা? দোকান 120 স্কোয়ার ফিট, 40 স্কোয়ার। কোথায় এটা? মিরপুর 2 বড়বাগ, মিরপুর 2 91 বাই বড়বাগ। হ্যাঁ, ওইটা আমার প্রথম অফিস হলো। ওকে। হ্যাঁ, তো দোকান নিলেন আপনি অফিস হিসেবে? নিলাম, দোকান নিয়ে ওটা একটা গলির 2 পাশে দোকান নেওয়া হলো, 3টা নিয়ে ওইটাকে অফিস আকারই করলাম। একটা রুম রাখলাম ডিসপ্লে, একটা রুম গোডাউন, একটা রুম রাখলাম হচ্ছে এই যে বসার জন্য, ক্লায়েন্ট আসলে বসে, ছোট ছোট। তো 140-30 স্কোয়ার ফিটের একটা দোকান, এর বেশি না। তো এইভাবে মোটামুটি পরিপাটি করে ওইখানেই বসলাম, মানে 13 সালের শেষে এসে তখন হচ্ছে ট্রেড লাইসেন্স করলাম। বাই দ্য ওয়ে, তখনও কি আপনার মান্থলি এই 10 লাখ টাকা করে প্রফিট হচ্ছে, নাকি এটা বেড়েছে না কমেছে প্রতি মাসে? না, তখন এইখানে যখন দোকান করলাম তখন কিছুটা কম ছিল, যারা আমাদের ক্লায়েন্ট ছিল। তো মিরপুর 10 ফুটপাতে ঝামেলা হলো, এখান থেকে প্রোডাক্ট কম ছিল, তো আরো বেশ কিছু প্রবলেম, মানে অনেকে আমার মতো করে শুরু করলো। আমি যদি একটা এভারেজ বলি, মানে এগুলো তো এমন একটা বিজনেস, যদি কখনো আপনার কাছ থেকে লিঙ্ক ফাঁস হয়ে যায় তো ঠিক আছে, ফাইন, ওটা চলে গেল, এরকম একটা বিজনেস। মানে আপনি যাদের কাছ থেকে নিয়ে আসতেছেন, তারা যদি কোনোভাবে আপনার ক্লায়েন্টের খবর পেয়ে যায়, বা আপনার ক্লায়েন্ট যদি তার খবর পেয়ে যায়, মাঝখান থেকে আপনি হাওয়া। রাইট, তাই না? বিজনেস তো এরকমই। এই সব ঝামেলার পরেও আপনার প্রতি মাসে এভারেজ তখন কত করে প্রফিট? তখন 5-6 লাখ টাকা ছিল। 5-6 লাখ টাকা করে প্রতি মাসে প্রফিট আপনার আছে, সমস্ত খরচ টরচ বাদ দিয়ে। 2013 সালের গল্প বলতেছেন? 13 সালে এসে আমি ট্রেড লাইসেন্স করলাম ব্লু ড্রিম নামে। ব্লু ড্রিম নামে। ওকে। তো ট্রেড লাইসেন্স করার কিছুদিন পর একজন ফ্যাক্টরি থেকে একটা ভদ্রলোক আসলেন, একজনকে নিয়ে আসলেন যে আমাকে একটা লোন করিয়ে দিবে। আচ্ছা। কিভাবে? তো বলল
আপনার তেমন কিছু লাগবে না, এখন তো বাংলাদেশ ব্যাংকের কাছে প্রচুর টাকা আছে, কিন্তু লোনের লোক পাইতেছে না। তো আপনি ভালো ব্যবসা করতেছেন শুনলাম, ভালো কিছু করতেছেন, তো আপনি তো একটা বড় লোন পান। তো আমাকে বাণিজ্যিক বৈদেশিক শাখায় ব্যাংকের এটাই নিয়ে গেলেন, নিয়ে যে আমাকে ডিএমডি ওখানের ওই লোককে চিনতেন আপনি আগে থেকে? না, চিন্তাম না। ওই যে ফ্যাক্টরি আমাকে প্রোডাক্ট দিত উনিই নিয়ে আসছিলেন। আচ্ছা আচ্ছা। পরে জানতে পারলাম যে উনি ওই চার দোকানে কথা বলতেছিলেন। তো কথা বলতে যে ওনার সাথে পরিচয় হয়েছে যে লোনের বিষয়ে, উনি লোনের কাজ করেন, সেই হিসাবে আমার কাছে নিয়ে তো আসছেন। আপনাকে নিয়ে গেছে, তারপর আপনার কি লোনের দরকার ছিল ওই সময়টাতে? না, ওই সময় আমার একটা টাকা থাকলে কি হতো, আমি যে বাইং হাউস তো করতে পারলাম না, শুধু টাকার স্বল্পতা। তার মানে আপনার টাকার দরকার ছিল? হ্যাঁ, টাকার Okay, দরকার fine. তারপর? ছিল। কারণ আমি তো অনলি 2টা আইটেম তৈরি করতাম, আরো আইটেম তৈরি করা যেত। তো ফাইনালি আমাকে বিভিন্নভাবে বললো যে একটা মর্গেজ দিচ্ছে গাজীপুরের, ওই মর্গেজের জন্য থার্ড পার্টির মর্গেজ, ওই তাকে 5% দিতে হবে, লোন 30 কোটি টাকা আমাকে পাইয়ে দিবে। তো আমি বাণিজ্যিক বৈদেশিক শাখায় গেলে ওনাদের সাথে পরিচয় করিয়ে দিলে আমি বললাম, ওনারা আমাকে জিজ্ঞেস করলেন কয় কোটি টাকা আপনার লোন লাগবে। তো আমি বললাম যে আমাকে তো 30 কোটি টাকার কথা বলতেছে আপনি কি ফকিরনি নাকি, এখানে তো 50 কোটির নিচে লোনই স্যাংশন হয় না। আমি বললাম তো অনেক বড় জায়গায় চলে আসছে আমি, 100% পাবো। তোরা আবার বলতে লোন দিয়ে কিভাবে কি করবেন আগে হিসাব করছেন? তাই বললাম হ্যাঁ করছি। তো আমি আসলে এটা ভেবে যে এত টাকা পাবো, আমি তো গ্রামেও ফোন দিছি সবাইকে যে কার যদি টাকা পয়সা লাগে বইলো, হ্যাঁ আমি টাকা পাবো কিছুদিন পরে। তো একটা পর্যায়ে যে কি হলো, উনি বিভিন্নভাবে 2 লাখ 1 লাখ বা আমার কাছে প্রোডাক্ট নিত, 1 কার্টন প্রোডাক্ট নিত, যেগুলো তো ডিএমডি বা বিভিন্ন পর্যায়ের লোকগুলো ব্যাংকের শাখায় যারা আছে তাদেরকে দিতে হবে, লোন তো পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি, সামনের মাসে পাবেন। এইভাবে করতে করতে বা ওই যে আমাকে যে জমিটা দিল, জমির কথা বললো যে ওই জমির খাজনা পরিশোধ করতে হবে। জমিটা কোথা থেকে উনি ম্যানেজ করেছে? উনি তো জমি ম্যানেজ বলতে কিছু ভুয়া কাগজপত্র আমাকে এনে দেখাইছে। জমিটা কার? জমি উনি আমাকে বুঝাইছে থার্ড পার্টির মর্গেজ, মানে এটা গাজীপুরের একজনের জমি আছে, আমাকে আপাতত আমাকে বলবো যে আমরা দুইজন এই কোম্পানিতে মানে আমরা শেয়ারে ব্যবসা করতেছি, সেই হিসেবে ওনার জমিটা দেখাইলে লোনটা পাইলে ওনারা 5% দিতে হবে, এইটা আমাকে বুঝাইছে মূলত। আমাকে বললো আমার বাবা অসুস্থ, ওনার জন্য কিছু টাকা লাগবে। এইভাবে আমি তো আসলে লোন পাওয়ার লোভে মূলত হচ্ছে যে আমি ওনাকে টাকা দিলেন বিভিন্নভাবে 5 লাখ টাকার মতো দেওয়া হলো। আমি আমার মতো দেখলাম এরকম আরো 8-10 জন, তারা আমাকে বলে যে আমরা তো লোন পাইতেছি। তো আমি ওদের মধ্যে সব থেকে জুনিয়র ছিলাম। কিন্তু আপনি কি বাংলাদেশ ব্যাংকে গিয়েছিলেন? না, আমি ব্যাংকের গেছিলাম হচ্ছে বাণিজ্যিক বৈদেশিক শাখায়, মতিঝিল। আচ্ছা। তো ফাইনালি এটা পরে একটা পর্যায়ে উনি 4-5 লাখ টাকা নিলেন। নেওয়ার পর আমার কাছে একটু সন্দেহ হলো, ওনার বাসার কথা বলে না, উনি মাস্ক পরে থাকতেন, তখন কিন্তু করোনা না, কিন্তু সবসময় মাস্ক পরে থাকতেন। তো আমি জিনিসটা একদিন সন্দেহ হলো, ওনার পিস যে ওনার বাসাটা চিনে আসলাম, উনি জেনে গেল যে আমি ওনার বাসা চিনে ফেলছি। এরপর থেকে ফোন কানেকশন বন্ধ করে দিল এবং গায়েব হয়ে গেল। ওই টাকাটা মাইর খেলাম। তো বাসায় যাইতেন আপনি, ধরতেন না? বাসায় যে দেখি যে মালিক, ওনাকে জিজ্ঞেস করলাম যে উনি কোন রুমে থাকে, তো উনি চিনতেছেই না। মানে আসলে টোটাল ওনরা মনে হয় একটা যৌথই ছিল কিনা, পুরা একদম ওই ব্যাংক থেকে শুরু করে সমস্ত জায়গা পর্যন্ত একটা টোটাল একটা ছিল, ওনাদের একটা সিন্ডিকেট ছিল, এটা করতো। 14 সালে এসে আমার কাছে একটা পরিকল্পনা হলো যে আমি তো ডিলার শোরুম, এইভাবেও তো ব্যবসা করা যায়। তো বাংলাদেশে তো বিভিন্ন শুনি যে এটা ডিলার নিচ্ছে, ওইটা ডিলার নিচ্ছে, তো পোশাকও তো করা যায়। তো তখন আমার আইটেম শার্ট আর টি শার্ট আর প্যান্ট, অল্প কিছু টি শার্ট নিয়ে আসছি তখন। তো শার্টটা আমরা কিভাবে ডিলার দেওয়া হতো, 500 পিস শার্ট নিলে একটা থানায় অন্য কাউকে দিব না, শুধু উনি নিবে, 500 পিস শার্ট দিব, এটা ছিল 350 বা 360 টাকা বিক্রি করতাম ওই সময় ওই শার্টগুলো। তো পার পিসে 500 পিস টার্গেট পূরণ হলে 10 টাকা করে ব্যাক পাবে। আচ্ছা। এইভাবে হচ্ছে আমি ওনাদেরকে, ওই সময় তো আসলে ডিলার মানে বুঝতাম না যে কি, বা আমার কাছে ওরকম কোনো প্রসপেক্টাস ছিল না, আমি নিজের মতো করে লিখে প্যাডে সিগনেচার করে দেওয়া হতো। এইভাবে 2015-16 চলে যাই। আপনার লেখাপড়ার কি অবস্থা ওদিকে? আমার লেখাপড়া প্রায় শেষের দিকে তখন নেমে যায়। কন্টিনিউ করছেন ওখানে? আচ্ছা, পড়াশোনা করছেন পাশাপাশি এগুলো করছেন? এটা অফিসে খুলে বসছেন? হ্যাঁ। কোথায় অফিসটা? অফিস মিরপুর 2। মিরপুর 2-এ। ওকে। তো ফাইনালি আমার যখন এটা শেষ হচ্ছে, একটা পর্যায়ে যে আমি মোটামুটি 2015 সালে একটা ভালো ব্যবসা হলো, খুব ভালো ব্যবসা হলো ও বছর। 16 সালে এসে আমি তখন হচ্ছে বিয়ে করি। ভালো বলতে কি পরিমাণ ভালো, আমাকে অর্থের অঙ্কে যদি বোঝাতেন, কত টাকা প্রফিট করলেন? 2015 সালে আমাদের প্রায় ডিলার হয়ে গেল 70 জন। তো 70 জন হওয়ার জন্য মোটামুটি ওই সময় প্রায় 10-12 লাখ টাকা আবার ইনকাম শুরু হলো প্রতি মাসে। 70 জন বাংলাদেশের বিভিন্ন জেলাতে। আচ্ছা। তার ভিতর আমরা একটা সিস্টেম করলাম যে যারা ফার্স্ট হতো, সেকেন্ড হতো, থার্ড হতো, এদেরকে আমরা বিভিন্ন গিফট করতাম, ওনারা বেশ ফুল হতো। তখন কি আপনি এই দুটো গার্মেন্টসের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছেন নাকি আরো বাড়িয়েছেন এগুলা?
না, তখন দুইটা বাদেও আরো 2-3 জন আমাকে সাবকন্ট্রাক্টে করতো। সাবকন্ট্রাক্ট বলতে ধরুন একজন পার্সন এসে সে ইনভেস্ট করতো, সেই সবকিছু আর একটা ফ্যাক্টরি থেকে বানিয়ে না আমাকে একটা রেট ধরে দিত, আচ্ছা। এইভাবে দিত। তার ফ্যাক্টরি ছিল না, এরকম 2-3 জন আসছে। মানে আমি জানতে চাচ্ছি তখন পর্যন্ত আপনার বিজনেসের সবচেয়ে চ্যালেঞ্জিং পয়েন্টটা কি? যেমন ধরেন আপনার হাতে ডিলার আছে, হ্যাঁ, কিন্তু দেখা গেল যে আপনি দুজনের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছেন, এই দুজন যদি আপনার কাছ থেকে ছুটে যায় তখন আপনি এদেরকে প্রোডাক্ট দিবেন কিভাবে? এরকম কোনো সমস্যা ছিল কিনা? না, এর ভিতর হ্যাঁ এরকম একটা প্রবলেম ছিল। আমাদের 2000 বিশেষ করে 15 সালের শেষে বা 16 সালে এসে কি হলো, একটা প্রবলেম দেখা দিল। সেটা হচ্ছে আমাকে যে যারা প্রোডাক্ট দিত, আমার এখান থেকে একজন বের হলো, আমি তার কাছে টাকা পাইতাম, মুজাম নামে একজনের কাছে টাকা পাইতাম, তার সাথে সে যুক্ত হয়ে গেল। প্রতিদিন যে ওই যে সব থেকে বেশি নিত আমার কাছে প্রোডাক্ট, উত্তরায় প্রোডাক্ট দিত, আমার এখান থেকে একজন বের হয়ে যে ওর সাথে যুক্ত হলো। একই সাথে আমাকে একজন সাপ্লায়ার প্রোডাক্ট দিত, সেও তাকে প্রোডাক্ট দেওয়া শুরু করলো। আর একজনও আমাকে শার্ট দিত, সেও তার সাথে যুক্ত হলো, মানে ডিরেক্ট তার সাথে যুক্ত হলো। এতে কি হলো, আমি মাঝখান থেকে একটা মানে খুব খারাপ পরিস্থিতি হলো আমার, মানে ভীষণ আকারে খারাপ হলো যে আমার। এছাড়া আর একটা প্রবলেম হলো, আমি যে মিরপুর কলেজ মার্কেটে একটা দোকান ছিল ওখানে যে বসতেন, উনিও চুপিসারে আর একটা দোকান নিয়ে নিলেন, নিয়ে উনি ওইটাই চলে গেলেন। তো এই সবকিছু মিলাই ওই সময় আসলে আমি একদম মানে শূন্য হয়ে যাইতেছিলাম। মানে আমার এটা কি 2016 বিয়ে করার পরে না আগে? এটা হচ্ছে বিয়ে করার পরেই। ওকে। 17 সালে আরো ট্র্যাজেডি হলো, মোটামুটি 16 সালে পার হলো। 17 সালে যে হলো কি হলো, আমরা ডিলারদের একটা কনফারেন্স করলাম আপনারা এই ব্লু ড্রিম থেকে? ব্লু ড্রিম থেকে হ্যাঁ। সেই কনফারেন্সে সব ডিলার এক হলো, এদের ভিতরে আবার যোগাযোগ ব্যবস্থা হলো। তাতে কি হলো, এই ডিলারগুলা থেকে 70 জন থেকে 30 জন বাদ গেল। মানে এইটা হচ্ছে 17 সালে আমাদের কোম্পানিতে গ্রাফ আছে, 17 সালে সব থেকে নিম্ন গতি, মানে কোম্পানির নিচের দিকে নেমে গেছে। এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, মানে উনি কিন্তু আসলে ওনার এই বিজনেস নলেজ কিন্তু উনি যে বলে, গ্রাম অঞ্চলে একটা কথা বলে, যেখানে ঠেকেছি সেখানে শিখেছি। ওনার আসলে পূর্ববর্তী কোনো নলেজ নাই, কারণ উনি যেই বিজনেসটা করছে ওই বিজনেসের মূল জায়গাটা আমি যেটা বুঝতে পারছি গল্প শুনে, পাবলিক রিলেশনশিপ, মানে রিলেশনশিপ। উনি যার কাছ থেকে নিয়ে আসতেছে তার সাথে ওনার সম্পর্ক, উনি যার সাথে বিক্রি করছে তার সাথে ওনার সম্পর্ক। ওনার বেসিক্যালি নিজের কোনো প্রোডাক্ট নেই, আমি যদি ভুল না বলে থাকি। বেসিক্যালি আপনার কিছু আইডিয়া আছে, সেই আইডিয়া আপনি যারা প্রোডাকশন আছে তাদেরকে দিচ্ছেন, প্রোডাকশন হাউস ওটাকে প্রডিউস করে দিচ্ছে, রাইট? আর ওইগুলো আপনি নিয়ে গিয়ে আপনি হচ্ছে বিভিন্ন ডিলারের কাছে দিচ্ছেন, বা আপনি হচ্ছে কাস্টমার এন্ডে যারা সেল করে তাদের কাছে দিচ্ছেন। আপনি মাঝখানে হচ্ছে মিডিয়েটর হিসেবে ভূমিকা পালন করতেছেন। তো এইটা তো আলটিমেটলি ইজ এ ভেরি রিস্কি বিজনেস, প্রফিটেবল বিজনেস বাট রিস্কি বিজনেস। কারণ এই চেইনটা যদি কোনো কারণে ব্রেকডাউন হয়, যেটা আপনার লাইফে হয়েছেও, মানে আপনি একটা কনফারেন্স করছেন, মানে হচ্ছে এটা তো আপনার জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করতে পারে, এটা আপনি চিন্তা করছেন না, করে ফেললেন ধাম করে। বা আপনি ধরেন এই যে যার সাথে ভালো সম্পর্ক তাকে হয়তো আপনি শেয়ার করে দিচ্ছেন কোথা থেকে নিয়ে আসতেছেন, শেষ ওখানে শেষ হয়ে যাচ্ছে বিজনেস। এই জিনিসগুলো আপনার লাইফে হচ্ছিল। হ্যাঁ, তারপর তো ডিলারগুলা কি করলো, আমি যে ফ্যাক্টরি থেকে প্রোডাকশন করে আনতাম, আমি তো 2013 সালের শেষ থেকে কিন্তু ব্লু ড্রিম নামে প্রোডাক্ট আসা শুরু হয়েছিল। এর আগে তো বিভিন্ন লেভেল দিয়ে করতাম। তো ওরা সেই ফ্যাক্টরি, তখন ওটা ব্লু ড্রিম দিচ্ছেন, আর কোনো H&M বা অন্য কোনো? না, তাহলে 13 সালের পর থেকে আর আমি কোনো লেভেল করিনি, শুধু নিজের নাম দিয়ে করছেন, ব্লু ড্রিম নামে করছেন? ডিরেক্ট একটা ব্লু ড্রিম, ওই ট্রেড লাইসেন্সের পর থেকে। ওকে। তো পরবর্তীতে কি হলো, আমাদের যে ফ্যাক্টরি থেকে প্রোডাকশন করতাম দেখলাম তারাও ওখানে গিয়েছে, ওখান থেকে বানাইতেছে। তো সবকিছু মিলায় 17 সালে আমি সদরঘাটে, এর ভিতরে যে সাপ্লায়ার গুলা ছিল, এরা কিন্তু 15 সালের পরে আর সাপ্লায়ার ছিল না আমার। আচ্ছা। মানে এরা ওই আগে পুরান সাপ্লায়ার গুলা 11 সাল থেকে যারা ছিল ওরা বাদ গিয়েছিল। আচ্ছা। তো সদরঘাটে অনেকের সাথে আমার একটা রিলেশন হয়েছিল, ওরা আমাকে একটা ডিউ দিত। তো আমার এমন একটা অবস্থা ছিল, সদরঘাটে যারা জানে ডিউ দেয়, এমন একটা অবস্থা, অনেক কাপড় চলে না, সেগুলা জোর করে দিয়ে দেয় যে নেন, না চললে ব্যাগ দিয়েন। আসলে প্রোডাকশন হয়ে গেলে তার ব্যাগ দেওয়ার কোনো সুযোগ থাকে না। তো অনেক কিছু আছে যে সস দেখতাম একটা, পাঠাই দিত আর একটা, প্রোডাকশন হওয়ার পর আমার অফিসে আসার পর দেখতাম যে এটা টোটাল সেই কাপড় না। একটা পর্যায়ে যে 17 সালে এসে ডিলারগুলা বাদ গেল এবং আমার প্রোডাক্টও অনেক স্টক হলো। জি। তো একই সাথে আমি অনেকের কাছে টাকা পাইতাম, বাকি টাকা পাইতাম। তো এই টাকাগুলা বিভিন্ন সময় চেক দেওয়া ছিল, এই টাকাগুলা দিল না, মানে অনেকে মার দিল। এমন একটা পরিস্থিতি, ওই সময় মনে হয়েছে যে আমার ব্যবসা শেষ, আর নেই। তো সেই সময় আমি প্রতিদিন রাতে মানে ঘুমাইতাম না, আমার হচ্ছে তখন থেকে তার আগেই ঘুমাইতাম না, কিন্তু ওই সময় হচ্ছে পুরো রাত জাগা শুরু হলো। ওই সময় ভাবলাম যে এমন কিছু করতে হবে যে আমি বাকি দিব না, এমন কোয়ালিটি করতে হবে, মানুষ আমার কাছে আসবে, এমন কিছু সুযোগ সুবিধা আনতে হবে যে বাংলাদেশে মানে এর আগে কখনো কেউ আনিনি। এই ভেবেই আসলে
তখন থেকে একটু ডিফারেন্ট ভাবে নিজেকে প্রেজেন্টেশন করা শুরু হলো। প্রোডাকশন আনকমন করা শুরু করলাম, এই বক্স ব্যাগ আনা শুরু করলাম। প্রোডাক্টে বক্স মানে প্রোডাক্টে আমি প্যাকিং সিস্টেমটা বক্স ব্যাগ আনলাম। আচ্ছা, একটু চেঞ্জ করলেন। হ্যাঁ, চেঞ্জ করলাম। যার একটা বক্স ব্যাগের দামই প্রায় 100 টাকা খরচ পড়তো তখন। তো প্যাকিং সিস্টেম চেঞ্জ করে আমি ওই যে 360 টাকা 80 টাকা যে শার্টগুলো বেচতাম ওইগুলা বডি প্রাইজে নিয়ে আসলাম। বডি প্রাইস কি জিনিস? বডি প্রাইস হচ্ছে প্রোডাক্টের বডি প্রাইস করলাম যে 1300 টাকা 1200 টাকা এইভাবে বডি প্রাইস করলাম। এইভাবে করে প্রথম দিকে 70% ছাড় দেওয়া হতো। আচ্ছা, ব্র্যান্ড আস্তে আস্তে বাড়ছে আর পার্সেন্টেজ কমছে। আচ্ছা, এই চিন্তাটা আপনার মাথায় কেন আসলে, যেটা করলে ব্র্যান্ড ভ্যালু বাড়ে? আপনি কি কোথাও পড়েছেন বা জেনেছেন এখানে? না, এটা আমি দেখলাম সকল ব্র্যান্ডে বডি প্রাইস ফিক্সড থাকে। হ্যাঁ, সেইখান থেকে একটা ছাড় দিয়ে বিক্রি করে। হ্যাঁ। তো আমাদের তো আসলে যখন আমরা বিক্রি করতাম দেখা যাইতেছে 380 টাকা বিক্রি করি, 5 টাকা বাড়লে ক্লায়েন্ট টিকে না, 10 টাকা বাড়লে ক্লায়েন্ট টিকে না। আর বডি প্রাইজের উপর করলে ওইটা অতটা বুঝে উঠতে পারে না। মানে ঠিক আছে, দাম তো বেশি আছে, সেখান থেকে কম দিচ্ছে হ্যাঁ আমাকে। হ্যাঁ। আচ্ছা, তো আর ব্র্যান্ডিং এ যেতে হলে অবশ্যই বডি প্রাইজে যেতে হবে। ওকে। হ্যাঁ, কারণ ওই লোকাল ভাবে 300 টাকা 200 টাকা এগুলো কখনো ব্র্যান্ড হয় না। আচ্ছা, মানে বডি প্রাইজেই ব্র্যান্ডের নিতে হয়। কিন্তু আমার মতো একজন কাস্টমার যখন একটা প্রোডাক্ট কিনবে, বডিতে লেখা আছে 100 টাকা, সেটা যদি 20 টাকা বিক্রি করে, আমার কাছে 30 টাকা বিক্রি করে, আমি তো জীবনও সেই ব্র্যান্ডের ভ্যালু দিব না। না, এটা তো অবশ্যই, কারণ প্রাথমিকভাবে তো আমাদের ওইভাবে ভ্যালুটা পাইনি। এখন যে ভ্যালুটা আসছে সো আপনারা ধীরে 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 ওটাকে ধীরে বাড়িয়ে। ধীরে। ও ফাইন, ওকে। হ্যাঁ হ্যাঁ, প্রাথমিকভাবে কখনো কোনো ব্র্যান্ড ওইভাবে ভ্যালু আসে না, আস্তে আচ্ছা। আস্তে ভ্যালুটা আসে মার্কেটে। ওকে। তো একটা সময় পটেটো 10 টাকায় অনেকগুলা হতো, আর এখন সেটা নামতে নামতে অল্প হয়ে গেছে, কারণ ব্র্যান্ড ভ্যালু যত বাড়ছে পটেটো তত কমছে। মানে পটেটো মানে কি? পটেটো চিপসের কথা বলছেন? চিপসের কথা বলতেছি। ওকে। তো সেই জায়গা থেকে আমাদেরও ওই একই অবস্থা। এখন আগে যেমন 70% দেওয়া হতো, এখন দেওয়া হয় 35 থেকে 45। 70% দিয়ে যখন আমি মাঠে নামলাম আমি দেখলাম যে ভিন্ন কিছু ক্লায়েন্ট আসলো, এবং আমরা কি করলাম তখন হচ্ছে ফেসবুকের একটা যুগ চলতেছে। এর আগেও আমি ফেসবুকে করতাম, বিভিন্ন গ্রুপে আমি ফেসবুকে পোস্ট করতাম এবং আমাদের এই প্রোডাক্টগুলো পোস্ট করতাম, এখান থেকে 2-1টা ক্লায়েন্ট আসতো। একই সাথে আমার সাথে 2টা মেয়ের পরিচয় হলো যারা ফেসবুকে ছিল। ওদের সাথে একটা কথা হলো যে তাদেরকে পার পিসে 10 টাকা দিতে হবে, ওরাও ক্লায়েন্ট পাঠাবে, যতগুলা প্রোডাক্ট নিবে পার পিসে তাদের 10 টাকা দিতে হবে। তো ওরা কেউ ছিল চট্টগ্রাম, কেউ ছিল রাজশাহী। তো ওইখান থেকে ওরা ফেসবুকে পোস্ট করতো, কিন্তু অনেকেই ভাবতো যে মনে হয় আমাদের অফিসেই বসে আছে, ওরা কাস্টমার কেয়ারের মতো ভূমিকা পালন করতো। তো ওরাই মূলত ফেসবুকে বিভিন্ন গ্রুপে গ্রুপে পোস্ট করতো, আর ওই কমিশনের টাকা আমার বিকাশে পাঠাইতে হতো। তো এইভাবে মোটামুটি ভিন্ন কিছু ক্লায়েন্ট পাইলাম আমি। মানে আগের গুলা বাদ দিয়ে নতুন কিছু ভিন্ন আসতেছিল। ফাইন। আপনার এই মার্কেটিং স্ট্র্যাটেজি বা সেলিং স্ট্র্যাটেজিতে যাওয়ার আগে আমাকে একটু প্রোডাকশন লাইনটা একটু বোঝান। আপনি ততক্ষণ পর্যন্ত আপনি এই প্রোডাক্টগুলো কোথা থেকে প্রডিউস করাচ্ছেন? তখন আমি বিভিন্ন ফ্যাক্টরির সাথে আমি নিজেই ডিল করা শুরু করলাম সিএম বেসিসে। আমি কাপড় দিতাম, অ্যাকসেসরিজ দেওয়া হতো, তারা মানে প্রোডাকশনটা তৈরি করে দিত তাদের গার্মেন্টস থেকে। আচ্ছা, তো আপনি এখানে ডিজাইন বলে দিতেন যে আমাকে এভাবে করে দিতে হবে, এই হচ্ছে ফেব্রিক, এটা। হ্যাঁ হ্যাঁ, আমি লোক রাখা ছিল, প্রত্যেকটা ফ্যাক্টরিতে আলাদা আলাদা লোক রাখা ছিল, যে ওই লোকগুলার কাজ ছিল হচ্ছে আমাকে এই ডিজাইনগুলো অ্যাপ্রুভ করে নেওয়া, আমাকে প্রোডাক্টটা বারবার দেখানো, যত পিস প্রোডাকশন হবে ওটা ওরা দেখবে, বিনিময়ে 5 টাকা করে পাবে, মানে 5 টাকা পাবে। 5 টাকা মানে ওরা দেখার জন্য পাবে? জি, দেখার জন্য। কিন্তু ওখানে আপনাকে কি মানে ফেব্রিক কিনে দিতে হতো? সবই আমার দিতে হতো। সব ওরাই কি চুজ করতে বলতো, নাকি যে এই ফেব্রিক আছে নাকি আপনি কিনে? আমি চুজ করতাম। মানে বাইরে থেকে কিনে দিয়ে আপনি ওখান থেকে জাস্ট বানাই নিতেন? আমি সদরঘাট থেকে তখন নিজে কাপড় নিয়ে আসতাম, এনে ওদেরকে দিতাম ওইখানে দেখার জন্য, যেহেতু আমি তো একা অফিস দেখবো, ওই ফ্যাক্টরি দেখতে পারতাম না। তো ফ্যাক্টরিতে ধরুন পিএম যে কাজ করে, আমি বলতাম যে আপনি দেখবেন, আমারটা আলাদাভাবে একটু দেখেন, 5 টাকা করে পাবেন। তো ওনারা এই পাশাপাশি এটাও করতো। তখন আপনার একটা পার পিস একটা প্রোডাক্টে কত টাকা কস্ট যেত? লাইক আমি একটা জিন্সের প্যান্টই যদি বলি, আপনি তখন কি কি বানাচ্ছেন? তখন আমরা বানাইতেছি হচ্ছে শার্ট, টি শার্ট, পোলো শার্ট, গ্যাবার্ডি প্যান্ট, আর হচ্ছে তখন কিছু পাঞ্জাবি তখন বাইরে থেকে আনা হয়েছিল। আর জিন্স প্যান্টও তখন কিনে আনা হতো, ডিরেক্ট বানাইতাম না। তো এগুলোতে আপনার পার পিস কত করে যেত? একটা গ্যাবার্ডিন প্যান্টে কত করে যেত? একটা গ্যাবার্ডি প্যান্ট দেখা যায় তখন আমাদের 400 টাকা খরচ হতো, আমরা 430 টাকা 40 টাকা 50 টাকা বিক্রি করতে পারি। 400 টাকা খরচ হয়ে যেত পার পিস? 380 400 ভালো প্যান্ট বানাই আমি, তো কোয়ালিটি ফুল বানাইতাম। ফাইন। যেহেতু আপনার নিজের প্রতিষ্ঠানের লোগো ওখানে লাগছে। ফাইন, তারপর? তো এভাবে যখন সেল শুরু হলো, মোটামুটি একটা ভালো অবস্থান আসলো। আমাদের 17 সালে এসে যখন আমরা যে বেশ কিছু ধরা খাইলাম, আমাদের প্রোডাক্ট আটকাই গেল, বিশেষ করে খারাপ কাপড়ের জন্য আটকালো। তো ওইখান থেকে যে আমি যে ভিন্নতা আনলাম, ভিন্নতা আনার পর 18 সালে এসে আমি বাকি দেওয়া বন্ধ করলাম, তাতেও কিছু ক্লায়েন্ট কমে গেল। কিন্তু আমি প্রোডাক্টের রেট এমন করছি যে আমি তখন হচ্ছে আমি প্রোডাকশন বেশি করতাম কিন্তু লাভ করতাম কম।
যে 10 টাকা 20 টাকা বা 30 টাকা লাভ হোক, আমার প্রোডাক্ট সেল হোক বেশি, ক্লায়েন্ট বাড়াবো, আগে ব্র্যান্ড ভ্যালু বাড়িয়ে নিই, তখন আস্তে আস্তে আমার লাভ হবে। তো এইভাবে 18 সাল 19 সাল এবং 20 সাল এইভাবে যখন একটা বিশাল মানে মার্কেট দখল হলো, 20 সালে করোনা যখন আসছিল, তার আগে আমার অনেক প্রোডাকশন হয়েছে, আমরা তো জানতাম না করোনা আসবে। তো তখন হলো কি, 20 সালের আগের সার্বিক পরিস্থিতি কি আপনার, আমাকে একটু বোঝান। 20 সাল পর্যন্ত আপনি কোন অবস্থানে আছেন, ঠিক করোনা আসার আগ মুহূর্ত পর্যন্ত? করোনা আসার আগ পর্যন্ত হচ্ছে তখন আমার অফিস স্টাফ ছিল 30 জন ঢাকাতে। হ্যাঁ, টোটাল। আপনার ডিলার কতজন তখন? আর তখন আমরা দুইটা ফ্যাক্টরিও নিয়ে মানে করছি আমি তখন। দুটো ফ্যাক্টরি, মানে গার্মেন্টস ফ্যাক্টরি করেছেন? হ্যাঁ, গার্মেন্টস ফ্যাক্টরি আর একজনের ছিল, উনি আবার চালাইতে পারতেছিল না, আমার কাছে বিক্রি করছিল। পরে উনাকে আমি বললাম যে আপনাকে মাসে 50,000 টাকা দিব, আপনি ফ্যাক্টরি চালান। আচ্ছা, মানে ফ্যাক্টরি আমার, প্রোডাকশন হবে, প্রোডাকশনও আমার, শুধু আপনি ওখানে থাকবেন। ওকে। বেতন। তো ওই ফ্যাক্টরিতে কি ছিল? টি শার্ট, পোলো শার্ট বানাইতাম। কতজন এমপ্লয়ি ছিল ওই ফ্যাক্টরিতে? ওই ফ্যাক্টরিতে ছিল 45 জন। তার মানে আপনার এমপ্লয়ি ততদিনে কত দাঁড়িয়েছে? এই দুই গার্মেন্টস মিল আপনার কত এমপ্লয়ি ছিল তখন 176। 176। গার্মেন্টস দুটো আপনি নিয়ে নিয়েছেন, কত টাকা দিয়ে কিনেছেন? তখন একটা কিনা হয়েছিল হচ্ছে 11 লাখ, একটা হচ্ছে 9 লাখ। কোথায় এটা? এটা হচ্ছে আপনার আদাবর ছিল। আদাবরে? আদাবর। এত অল্প দামে পেয়ে গেলেন যন্ত্রপাতি? এটা তো গার্মেন্টস যখন কেউ ছেড়ে দেয়, বেতন দিতে পারে না, এগুলা 3 ভাগের 1 ভাগ দাম হলো, বিশেষ করে বিক্রি বেতনের প্রবলেম হলে এটা হয়। 3 মাস বেতন না দিতে পারলে যা ইচ্ছে তাই বিক্রি করে চলে যায়। আপনি নিলেন কেন? আপনার কাছে রিস্ক আমার মনে তো হয়? ওই গার্মেন্টসে মূলত প্রোডাকশন করতাম সিএম বেসিসে। ওকে। তো আমার তো সিএমটা কি ভাই? সিএম মানে হচ্ছে শুধুমাত্র যে সুইং কস্ট, মানে সেলাই খরচ, আচ্ছা। এইটা, আর বাকিটা সব আমার। ওকে ওকে, ঠিক আছে। তো তারপরে আপনি মনে হলো যে ঠিক আছে আমি নিয়ে নেই, যেহেতু বাইরে থেকে আমাকে প্রডিউস করতে হচ্ছে, আমি এখান থেকেই করি, আমার যেহেতু পুরো সেটা রেডি হ্যাঁ, আছে। যেহেতু এটা আমাকে সবাই চিনতো, জানতো Okay. যে ওখানে প্রোডাকশন হচ্ছে, Fine. শুধু মালিক চেঞ্জ হলো। Okay. কিন্তু মালিক সে কিন্তু বসতো আমাকে একটা বেতন সিস্টেমে। ওকে। আর যেহেতু আমার প্রোডাক্ট চলতেছে, মার্কেটে আমি চালাইতেছি, আমার তো প্রোডাক্ট লাগতেছেই। সো আপনি তখন 20 লাখ টাকা অলরেডি দুটো গার্মেন্টস কিনেছেন, এবং পাশাপাশি হলো আপনার তখন ডিলার আছে কতজন? তখন ডিলার চলে আসছিল প্রায় 138 জন। 138 জনের মতো ডিলার। এটা 2020 সালে করোনা আসার আগে। আপনার অনার্স কত সালে কমপ্লিট? আমার অনার্স হচ্ছে আপনার 15 সালে এসে শেষ হয়েছিল। আপনি ভর্তি হয়েছেন কততে? 11। 2011 সেশন, 15তে অনার্স কমপ্লিট হয়ে গেছে। আমাদের কোনো এরপর কি মাস্টার্স করেছেন? মাস্টার্স, হ্যাঁ, করছি। মাস্টার্স কততে হলো? 17তে মাস্টার্স কমপ্লিট হলো। 20-এর মধ্যে আপনি দুইটা গার্মেন্টস ফ্যাক্টরির মালিক, ছোট হোক বড় হোক যাই হোক না কেন আপনি কিনছেন। ওকে, তারপর? ও আমাদের যে 3টা দোকান ছিল, ওই 3টা দোকান কিন্তু 17 সাল চেঞ্জ করছিলাম। 17 সালে এসে আমি একটা ফ্লোর নিয়েছিলাম, বাইং হাউসের মতো 6টা রুম নিয়ে একটা ফ্লোর করলাম। জি। এটাও মিরপুর 2-এ, পুলিশ ক্যাফের পাশে। ওকে। তো এই অফিসটা 17 সালে করা হয়েছিল। ওকে। তো এইটাই আমি ওইটাও ছিল, ওইটা হচ্ছে গোডাউন হিসেবে ইউজ করতাম, আর এইটা হচ্ছে অফিস হিসেবে ইউজ করতাম। তো আস্তে আস্তে কি হলো, এইটার আরো 2টা ফ্লোর আমি পাইলাম। মানে আস্তে আস্তে প্রতি বছর একজন একটা ছাড়তেছে, আর আমি একটা করে নিতেছি। জি। এইভাবে করতে করতে 20 সাল পর্যন্ত ওই বিল্ডিং এর প্রায় 5টা ফ্লোর আমার আন্ডারে চলে আসছিল। ওকে। তো 5টা ফ্লোর যখন আমি হলো, মোটামুটি অফিসটাও বড় হলো। ওকে। 20 সালের মার্চে যে আমি পাশে আর একটা বিল্ডিং, আমার তো প্রোডাক্ট বাড়তেছে, আমাদের তো প্রোডাক্ট ওই যে বক্স ব্যাগের জন্য প্রচুর জায়গা লাগতো। তো প্রোডাক্ট বাড়ার জন্য আমি পাশের একটা বিল্ডিং এ ওইখানেও 3টা ফ্লোর নেওয়া হলো। তো আমাদের এপ্রিল মাসের 1 তারিখে উদ্বোধন হওয়ার কথা ছিল। জি। কিন্তু মার্চের 26 তারিখে যখন লকডাউন দিল, তখন হচ্ছে তার আগে একটা কাজ ছিল। আমি মাস্ক ছিল আমার কাছে একটা, ওরা জাপানে এক্সপোর্ট করতো, ওখান থেকে আমি প্রায় 40,000 মাস্ক নিয়েছিলাম। আচ্ছা। তো তখন হচ্ছে হঠাৎ করে মাস্কের ক্রাইসিস হলো বাংলাদেশে, বিশাল ক্রাইসিস, যে মাস্ক পাওয়া যায় না অন টাইমটা। তখন আমি মাস্কগুলো ফ্রি দিয়ে দেওয়া হয়েছিল জনগণকে। আচ্ছা। ওই ভিডিওটা ছাড়ার পর 6 মিলিয়নের মতো ভিউ হলো, মানে ভাইরাল হয়ে গেল আপনার এই ব্লু ড্রিমের পক্ষ থেকে? ব্লু টিমের পক্ষ থেকে। ওকে। আমাদের যেহেতু বিল্ডিংটা একটা সম্পূর্ণ আলাদা, আমাদের কোনো মার্কেটে ছিল না, জি। সেহেতু আমরা কি করলাম, আমাদের যারা ক্লায়েন্ট ওনারা অনলাইনে অর্ডার করতেন, আমরা বাইরে থেকে শাটার লাগিয়ে অফিসে বসে অনলাইনে অর্ডার নিতাম। এবং একই সাথে কুরিয়ার সার্ভিস খোলা ছিল, কুরিয়ার সার্ভিসে প্রোডাক্টগুলো দেওয়া হতো, এবং ওরা প্রোডাক্টগুলো নিয়ে ওদের শোরুমে না বিক্রি করতে পারলেও বাসায় নিয়ে রাখতেন। তো 6 দিন যখন ঈদের আগে মানে সরকারিভাবে খুলে দিল, তখন হঠাৎ করে সবাই প্রোডাক্ট নেওয়ার জন্যই করলো। তো তখন কিন্তু অনেকে প্রোডাকশন করিনি ভয়ে, যে করোনা আসছে এটা, আর আমাদের তো প্রোডাক্ট আগে থেকেই ছিল, আর আমরা ভিতর দিয়ে কিন্তু ফ্যাক্টরি খোলা থাকার জন্য প্রোডাকশন করেই রাখছিলাম। তো করোনাটা অনেকটা আশীর্বাদ হয়ে আসলো আমার জন্য। আমার এমন একটা হলো যে এই গত বছরে যত প্রোডাক্ট সেল হয়নি, সব এই করোনার বছরে সব সেল হয়ে গেল প্রোডাক্ট, টোটাল কিছু আর ছিল না। তো এই বছরেই মূলত আমার প্রায় 1.5 কোটি টাকার মতো লাভ হলো।
প্রফিট হলো। হ্যাঁ, প্রফিট হলো। 21 সালে এসে আমরা গেস্ট হাউস করলাম, ক্লায়েন্টদের জন্য গাড়ির সার্ভিস নিয়ে আসছিলাম। ক্লায়েন্ট বলতে ক্লায়েন্ট বলতে আমাদের যে ক্লায়েন্ট ঢাকায় আসে, এরা তো আসলে ওই যে বিভিন্ন ডিলার শোরুম, ওনাদের জন্য একটা গাড়ি আনলাম। ওকে, তো ওনারা ওদেরকে গাড়িতে আসতেন। পিক করা ড্রপ করা এইসবের Right, জন্য, হ্যাঁ। মানে এই যে এক্সট্রা ফ্যাসিলিটি গুলো যেগুলো বাড়ানো। তারপর একটা মজার বিষয় বলি, উনি যখন গল্পটা বলছেন তখন অনেকগুলো পেপার আমাদেরকে উনি দিয়েছেন, এবং উনি যখন অনুষ্ঠান শুরু করতেছিলেন বলতেছিলেন যে ভাই এত পেপার দিতে হয়, কয়েক কেজি খানিক পেপার নিয়ে আসছি আপনাদের অনুষ্ঠানের জন্য। তার মধ্যে থেকে আমি এই ম্যাগাজিনটা, এটা ওনাদের হচ্ছে কোম্পানি প্রোফাইল, এটা আমি একটু গল্প বলার ফাঁকে ফাঁকে হাঁটছিলাম। এইটা কি আপনাদের পুরো অফিসটা এখন? হ্যাঁ, এটা পুরাটা। আর এরকম মাশাআল্লাহ। 3টা বিল্ডিং এ অফিস। এখন এরকম 3টা বিল্ডিং। আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাই, আমি যদি সফট কপি পাই তাহলে পাশাপাশি দিয়ে দিব। এটা কোথায় অফিসটা? এটা মিরপুর 2 পুলিশ ক্যাফের সাথে। এরকম 3টা বিল্ডিং আপনাদের? 3টা বিল্ডিং পাশাপাশি, 3টা বিল্ডিং এরকম? হ্যাঁ, এই ব্লু ডিম বড় বড় সাইনবোর্ড দেওয়া। এইটা কি আপনাদের অফিসের ভেতরের চিত্র? না, এটা হচ্ছে ফ্যাক্টরি চিত্র। ফ্যাক্টরি আপনাদেরই তো? এটা তো আপনাদেরই? হ্যাঁ, এখন এত নিট এন্ড ক্লিন, এত সুন্দর আমাদের অফিস। সবাই জানে বাংলাদেশের সবথেকে ফ্রেশ অফিস যদি হয় ব্লু ডিমের। আচ্ছা, না এটা আপনি নিজের মুখে বললে হবে না, না এত আসলেই এত সুন্দর, ছবি দেখে মনে হচ্ছে বিউটিফুল। না, অবশ্যই এই ভিডিও যারা দেখতেছে সবাই জানে ব্লু ডিমের অফিস কতটা উন্নত। আচ্ছা, আর আপনাদের এই যে অফিসের পুরা এখানে দেওয়া আছে এখন প্রোডাক্ট। আচ্ছা, আপনাদের বেসিক্যালি আমি যেটা এখানে পাচ্ছি সেটা হচ্ছে ব্লু ড্রিম গ্রুপ। তার মানে আপনাদের লিমিটেড কোম্পানি কয়টা? 4টা লিমিটেড কোম্পানি। এর ভিতরে আমি 2020 সালে কয়টা লিমিটেড ছিল? আপনি লাইসেন্স করলেন কত সালে? আমি লাইসেন্স হচ্ছে এগুলা 17 সাল, 18 আপনি লাইসেন্স নিয়ে ব্লু ড্রিমের লাইসেন্স নিয়েছেন কত সালে? 13 সালে। 13 সালে। প্রথম লিমিটেড কোম্পানি কত সালে? এটা হচ্ছে 14 সালে, পরের বছর। আচ্ছা, 14 থেকে তার মানে হচ্ছে 22, এর মধ্যে আপনার 4টা লিমিটেড কোম্পানি আমার হয়েছে। মাকে 20% শেয়ার দিয়ে আমি ম্যানেজিং ডিরেক্টর, উনি চেয়ারম্যান। সেটা তো আমি পেপার দেখছিলাম। আপনার লিমিটেড কোম্পানিগুলো তাহলে কি কি হলো? ব্লু ডিম কোং লিমিটেড, এটা হচ্ছে আমাদের যে পোশাকগুলা বিক্রি করি। হ্যাঁ। আর ব্লু ডিম ফেব্রিক লিমিটেড, এটা হচ্ছে আমাদের ফেব্রিক সেল করা হয় শুধুমাত্র। ওকে, এটার আন্ডারে। আচ্ছা। ব্লু ডিম লেদার লিমিটেড, এটা হচ্ছে মানি ব্যাগ, বেল্ট, এগুলো আমরা বানিয়ে এক্সপোর্ট করি এবং দেশের বাজারে সেল করি। ওকে। ব্লু ডিম ইন্টেরিয়র ডিজাইন লিমিটেড, যেটা এটা হচ্ছে আমরা ইন্টেরিয়রের কাজ করি। ইন্টেরিয়রের তো এটা ডিফারেন্ট সাইড হয়ে গেল, ওখানে চলে গেলেন। হ্যাঁ, ওইটা আমি ওই বিভিন্ন শোরুমকে ইন্টেরিয়র ফ্রি দিতে হইতো, সিলিংটা। মানে যখন যেটা ওনার প্রয়োজন হয়েছে, যখন মনে হচ্ছে এখানে আমার কিছু করার আছে, ফাইন, ওখানে ঢুকে গেছি। হ্যাঁ। বিউটিফুল। এখানে একটা জিনিস দেখাই, ওনারা 28টা দেশে এখন ওনাদের প্রোডাক্ট ওনারা এক্সপোর্ট করে। 438 প্লাস শোরুম। এটা 2021, এখন 673। 673টা কি আপনাদের নিজেদের শোরুম নাকি অন্যদের এজেন্ট নেওয়া? এজেন্ট, মানে ওনারা হলো আপনাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে এইসব শোরুমে ওনারা সেল করে। জি। তো ওনাদের 673টা হচ্ছে এই ধরনের শোরুম। 390টা প্লাস রানিং ডিলার। জি, এখন 450। এখন 450। 600 প্লাস রানিং শোরুম বায়ার। এটা কি জিনিস? এটা হচ্ছে যারা আমাদের ডিলারও না, শোরুমও না, হ্যাঁ, আমাদের হোলসেলার যারা, মানে বিভিন্ন শোরুম আছে, তারা আমাদের কাছ থেকে হোলসেল নেয়। আচ্ছা, যে 15 প্লাস শোরুম ইন অ্যাব্রোড, এটা দেশের বাইরে? দেশের বাইরে, যেখানে আপনাদের প্রোডাক্ট সেল হয়। হ্যাঁ। পৃথিবীর 28টা দেশে আপনাদের প্রোডাক্ট যায়? এখন 38টা। 38টা? কোন কোন দেশে যায়? এটা মিডিল যে দেশগুলা, যেমন সৌদি আরব, দুবাই, কাতার, মিডল ইস্টের বিভিন্ন দেশে যায়। এই দেশগুলা বেশি। আমাদের মালদ্বীপের শোরুম আছে। এই যে গতকাল সৌদি আরব গেল, এক্সপোর্ট হচ্ছে। ওকে, সো আপনাদের এখন যদি বলি ব্লু ড্রিমের ফ্যাক্টরিগুলো কোথায় কোথায় আছে, আমি আপনাদের লোকেশনগুলো বলে দিই। মিরপুর 2-এ একটা আছে নিজেদের ফ্যাক্টরি, শ্যামলীতে একটা আছে, আদাবরে 10 নম্বরে একটা আছে, মিরপুর 1 পানির ট্যাঙ্ক, হ্যাঁ, তারপরে আব্দুল্লাহপুর ঢাকা সাব কন্ট্রাক্ট, তারপরে হলো দারুসালাম মিরপুর 1। মোটামুটি মিরপুর এর মধ্যে আরো দুইটাই যে এই মাসে উদ্বোধন হবে। ওকে, ওগুলো নাই প্রোফাইলের মধ্যে, মানে যা আসতে তার চেয়ে বেশি আছে আর কি। আচ্ছা, এছাড়াও উবেন ফ্যাক্টরি করছি ঢাকা উদ্যানে, আর এই মাসে আরো দুইটা উদ্বোধন হবে। স্টোরি রে বাবা রে বাবা, আপনার এই সমস্ত অ্যাসেট, এটার ভ্যালু কত? ভ্যালু যদি জানতে চাই, আর্থিক ভ্যালু। আমার একটা রিসোর্টও আছে, মিনি পার্ক, নড়াইলে। নড়াইলে আপনি একটা রিসোর্ট করেছেন? হ্যাঁ। আর কি কি আছে যেটা আমি বলি না এখানে? আমাদের এখন একটা নিজস্ব 10 তলা বিল্ডিং হচ্ছে। কোথায় এটা? এটা মিরপুর 6-এ। ওই জমিটা আপনারা কিনে ফেলেছেন? হ্যাঁ। আপনাদের আপনাদের এই লিমিটেড কোম্পানিরই? জি। এবং আপনারা সেখানে নিজেদের ফ্যাক্টরি করছেন? হ্যাঁ। আর এই যেগুলো দেখালাম এগুলো ভাড়া? হ্যাঁ, এগুলো ভাড়া। ওকে। এর ভিতর 2টা ফ্লোর আছে আমার, আর বাকিগুলো ভাড়া। তার মানে আমি 17টা ফ্লোর নিয়ে অফিস, হেড অফিস। তার মানে 17টা ফ্লোর। আমি যেটা বললাম 2020-এর আপনার তো তার সফলতা এসছে লাস্ট 2-3 বছরে এইরকম ভাবে কার্ভ উপর দিকে উঠে গেছে, জ্যামিতিক হারে উপর দিকে উঠে গেছে ধাম করে। করোনাটা আসলে আমাদের জন্য আশীর্বাদ ছিল, এটা সত্য কথা। করোনাতে মানুষের ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, আর আপনার জন্য আশীর্বাদ। আমাদের লোকালের বিজনেসে স্বাভাবিকভাবে লোকালে
করোনার সময় ম্যাক্সিমাম কেউ প্রোডাকশন করিনি। এমনকি আমার আল্লাহর সব থেকে বড় একটা রহমত ছিল যে করোনার সময় আমাদেরকে করোনা হয়নি অফিসের, এবং আমারও একটা কাশিও হয়নি, যে কারণে আমরা আরো বেশি কাজ করতে পারছি এখানে। আর করোনার সময় আমাদের প্রোডাক্ট হিউজ স্টক ছিল, এই প্রোডাক্টটা সেল হয়েছে। আর করোনায় কোথাও প্রোডাক্ট না পাওয়ার জন্য আমাদের সকল প্রোডাক্টই সেল হয়ে গেছে, ও, যে কারণে আমাদের অন্যরা যেখানে বন্ধ করে দিছে আপনি সেখানে হচ্ছে সেখানে আমাদের অনলাইনের জন্য এই পজিটিভটা আসছে। হোয়াট আ স্টোরি, হোয়াট আ স্টোরি। কোথাকার গল্প কোথায় গিয়ে দাঁড়িয়েছে। 14,000 টাকা টিউশনি থেকে শুরু 2011 সালে, আমি যদি ভুল না করে থাকি। 2011 সালে আপনি শুরু করেছিলেন। 11 কি 10 সালে 10 সালে 14,000 টাকা টিউশনি। তারপরে তো এই টাকা আপনার কাছ থেকে বেহাত হয়ে গেছে, মানুষের কাছ থেকে ধার করেছেন 5,000 টাকা, 10,000 টাকা, কখনো কখনো। সো এই পুরো জার্নিটা হচ্ছে ওনার 12 বছরে। কিন্তু সফলতা যদি আমি বলি স্ট্রংলি যে উনি প্রফিটের ঘরে গেছেন, সেটা 4 থেকে 5 বছর, এবং 4 থেকে 5 বছরেই ওনার এই অবস্থা। 17 সালের পর থেকে। 17 সালের পর থেকে আপনি সবকিছু মিলিয়ে যদি আপনার এই পুরো অ্যাসেট যেটা আছে সেটার যদি এখন একটা আর্থিক ভ্যালু আপনাকে বলতে বলি, যে এটা তো ডেফিনেটলি সেল করা যাবে না, আপনার ব্র্যান্ড ভ্যালু একটা আলাদা জিনিস, কিন্তু ডেফিনেটলি এখন ব্লু ড্রিমের একটা ব্র্যান্ড ভ্যালু দাঁড়িয়েছে, আর আপনার কোম্পানির যা প্রপার্টি আছে সেটারও একটা ভ্যালু আছে। সবকিছু মিলিয়ে যদি আপনি বলেন এটা কোম্পানির অ্যাসেট ভ্যালু কত এখন? এখন কোম্পানির নিজস্ব 3টা গাড়ি আছে, 3টা ফ্ল্যাটও আছে কোম্পানির এখন নিজস্ব। আর এর ভিতর অলরেডি কোম্পানির আন্ডারে আমরা আমার এলাকায় 3-4টা জমিও নিয়ে নিচ্ছি, বড় বড় জমি রোডের সাথে। তো সেই হিসাবে এখন কোম্পানির ভ্যালু মিনিমাম 50 থেকে 60 কোটি টাকার ভিতর চলে আসছে কোম্পানির মানে প্রপার্টি ভ্যালু বা অ্যাসেট ভ্যালু। আর আপনার ব্র্যান্ড ভ্যালু যদি বলি ব্লু ড্রিমের ব্র্যান্ড ভ্যালু বললে আমি 1000 কোটি টাকা বলবো। কারণ হচ্ছে অলরেডি আমার কাছে এখন যেসব ফোন আসতেছে, কেউ 2 কোটি টাকা ইনভেস্ট করবে, কেউ 5 কোটি টাকা ইনভেস্ট করবে। তা আমি আসলে কিভাবে নিব নিজেও বুঝি না, যে কারণে নিতে পারতেছি না। সো আপনার একজন খুব ভালো লয়ার দরকার আমি মনে করি, যে এটা তো প্রাইভেট লিমিটেড কোম্পানি। সো এটাকে লয়ার 2 জন আছেন অলরেডি আছেন। ওকে, আপনি আমার এখানে আসলেন এবং আপনি আমাকে একটা মেইল করেছিলেন, কিংবা আপনি আমাকে একটা ইনবক্স পাঠিয়েছিলেন, কিছু একটা করেছিলেন। এই স্টোরিটা আমি একটু শুনি, কেন আপনার মতো মানুষ আমার এই গরিবখানায় আসার প্রয়োজন মনে করলেন? আসলে আমি আপনার ভিডিও অনেক আগ থেকে দেখি, হ্যাঁ, তো যতটুকু সময় পাই রাতে যেয়ে দেখি। আচ্ছা, তো আমার কখনো মনে হয়নি যে এখানে আসা দরকার বা আসবো, এরকম মনে হয়নি। ওকে, তো হঠাৎ করে আমাকে অফিস থেকে, আমার মিডিয়া একটা আলাদা একটা টিম আছে, আমাদের 17টা সেক্টর আছে আমার অফিসে, ওকে, তার ভিতর মিডিয়া একটা সেক্টর আছে। তো ওরা বলতেছে, স্যার আপনি তো আপনার কথা বললেন যে স্যারের অফিসেও তো যেতে পারেন, আপনার তো স্টোরিটা অন্যরকম স্টোরি, সবাই জানে আমাদের বা ব্লু টিমের সাথে যারা যুক্ত সবাই জানে যে আমার স্টোরিটা সম্পূর্ণ ব্যতিক্রম। আচ্ছা, তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে তুমি আবেদন করো। তো ও করে বললো, স্যার এখন তো আপনাকেই করতে বলতেছে। হ্যাঁ, আমাকে লিখে দিয়ে বললো যে আপনি এবার করেন। আচ্ছা, এখানে আমি সরি একটু ইন্টারাপ্ট করে রাখছি, উনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে। বিভিন্ন প্রতিষ্ঠানের পিএস, উইথ ডিউ রেসপেক্ট, পার্সোনাল সেক্রেটারি থেকে শুরু করে কিংবা খুব ক্লোজ ম্যানেজার থেকে শুরু করে, হয়তো এমডির খুব ক্লোজ ম্যানেজার, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন যে তার এমডি গল্প বলতে চায়, অমুক বলতে চায়, তমুক বলতে চায়। আমরা তাদেরকে সম্মানের সহিত বলি যে আপনার এমডিকে বলেন ডিরেক্টলি আমাদের সঙ্গে কথা বলার জন্য। অনেক সময় আমার নিজের নাম্বারটা দিয়ে দিও বলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে বলেন, কিন্তু তখন তারা বলেন যে না, উনি তো আসলে ব্যস্ত মানুষ, উনিভাবে কথা বলতে পারবেন না। হ্যাঁ, আমি জানি, কিন্তু আমি কোনো গেস্ট সিলেক্ট করলে তার সাথে আমি নিজে কথা না বলে, তার গল্পের প্যাটার্ন আমি না জেনে কখনোই আমি তাকে এখানে ইনভাইট করি না। সুতরাং এই আপনার ক্ষেত্রেও সেটাই হয়েছে। আমি বলেছিলাম যে ওনাকে বলেন, তারপর আপনি নক করেছিলেন বলেই হয়তো আপনাকে ডাকা আমার। হ্যাঁ, আমি নক করেছিলাম, ফাইনালি 2 দিন পরে ফোন আসছিল। জি, তো ওদিন আমি আমার একটা ফ্যাক্টরি কাজে ব্যস্ত ছিলাম, ফোন আসছে, আমি 2.5 ঘন্টা সময় দিছি বাইরে যেয়ে। ওকে, তো আমার কাছে অনেক প্রশ্ন করা হয়েছিল। আমি অফিসে এসে বললাম যে আমার লাইফে মনে হয় এত প্রশ্নের সম্মুখীন কোনোদিন হয়নি। তো তো ভালো হয়েছে যে না, এত যাচাই বাছাই করে নিচ্ছে, তো এখানে ফেক লোক ঢুকতেই পারবে না, সেটা বুঝলাম। ওই যে আমার অফিস থেকে আপনাকে ফোন দিয়েছে, মানে ফেক গল্পের লোক কোনোদিন এই অফিসে আসতে পারবে না। কতগুলো মানুষ কাজ করছে আপনার এই ফ্যাক্টরি? আমাদের প্রায় 1450 এখন। 1450 মানুষ ফ্যাক্টরি অফিস দিয়ে, অফিসে হচ্ছে এখন 76 অফিসে আছে, হেড অফিসে শুধু। প্রতি মাসে এরা কি একদম রেগুলার এমপ্লয়ি আপনার এখানে? ফ্যাক্টরিতে যারা আছে 2 শ্রেণী আছে, একটা হচ্ছে আমাদের স্যালারি বেসিক, আর একটা হচ্ছে স্যালারি না, এটা হচ্ছে ওদেরকে কন্ট্রাক্টে দেওয়া হয়। আচ্ছা, তো স্যালারি যেটা দেওয়া হয় ওইটা আর একটা সিস্টেম আছে, এটা আসলে ইন্টারনাল একটা সিস্টেম। ঠিক আছে, দরকার নেই আমার জানা। এটা এমন একটা সিস্টেমে চলে ফ্যাক্টরিটা, যে এখানে আমরা প্রতি মাসে কতগুলা প্রোডাকশন হয়, কতগুলা কি হয়, এটার উপরে স্যালারিটা পাঠাই, সেখান থেকে স্যালারি দেওয়া হয়। এখানে যে জিএম বা পিএম রাখা আছে, ফল্ট করলে ওদের কাছ থেকে আমি জরিমানা নিই। ওকে, আলহামদুলিল্লাহ। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? কোথায় নিয়ে যাবেন এই প্রতিষ্ঠানটাকে? আমার ভবিষ্যৎ পরিকল্পনা, মানুষ বাঁচে কদিন, আসলে এটার প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। তো আমার সবসময় একটা ধারণা যে
আমি এদেশের সন্তান, এদেশের সমাজ, এদেশের মাটি, এদেশের বায়ু গ্রহণ করে এদেশে বড় হয়েছে। আমি ভিন্ন দেশের থেকে আসিনি। জি। তো এ দেশের মানুষ যেখানে সব জায়গা থেকে, ম্যাক্সিমাম জায়গা থেকে প্রতারিত হয়। আমি নিজেও অনেকবার হয়েছে, অনেক কথা বলতে পারিনি। ট্রু। তো আমার উদ্দেশ্য হচ্ছে ব্লু ড্রিমে এসে যেন কেউ কখনো প্রতারিত না হয়। আর এমন একটা কোম্পানি তৈরি করছি যেটা পোশাক কোম্পানি না, এটা কোনো ব্যবসা প্রতিষ্ঠান, এটা একটা ভালোবাসার ব্র্যান্ড, যে মানুষের ভালোবাসা থাকবে এখানে। এটার জন্য আমার উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে আমি যদি মারাও যাই, তো এখানে লাখ লাখ মানুষ যেন কর্মসংস্থান খুঁজে পাই। আমি বর্তমান যারা স্টুডেন্ট তাদের জন্য একটা কথা বলি, আপনারা বর্তমানে যে যেখানে পড়াশোনা করতেছেন কিছু একটা শুরু করুন। কারণ Very important. আজকে যারা শুরু না করবেন, আমি যদি পড়াশোনা শেষ করে করতাম তাহলে আমার বয়স হতো 25। আমি আরো 3-4-5 বছর চাকরির পিছনে ঘুরতাম। এরপর হচ্ছে বিয়ের জন্য চাপ হতো, Exactly. এরপর হচ্ছে মানে আমার পরিবারের থেকে চাপ আসতো। সবকিছু মিলে আমি একটা খারাপ অবস্থানে যেতে পারতাম। তো আমি ওই সময় শুরু করছিলাম বলে আজকে কিন্তু আমি এই পর্যায়ে আসছি। Exactly. আপনার জায়গা থেকে আপনি যখন শুরু করবেন, আপনিও একটা সময় এসে দেখবেন যে আপনার পড়াশোনার শেষে আপনিও কিছু একটা চলে আসছে। তো এই জন্য যারা স্টুডেন্ট, আমি বলবো ওই মাঠের দর্শক হয়ে না বসে এখন একটু খেলতে নামুন। খেলতে নেমে দেখেন কোন বলে 6 মারা যায়, কোন বল 4 মারা যায়, কোন বলে ঠেকানো দরকার। তো খেলতে আসুন, খেলতে আসলে ভালো কিছু শিখবেন। এই কথাগুলো যাদের শোনার সৌভাগ্য হলো আমার এই ভিডিওটা দেখে, তারা আপনার জীবনে যদি হাতে গুনে 10টা গুড অ্যাডভাইস পেয়ে থাকেন, তাহলে এই অ্যাডভাইসটাকে 1 নম্বরে রাখবেন। যদি 10টা, এটা আমি ওনার সঙ্গে 100%-এর উপরেও যদি কোনো পার্সেন্টেজ থাকে সে বিষয়ে একমত। যেই ছেলে বিশ্ববিদ্যালয়ে আছে, যদি সম্ভব হয় কলেজ লাইফ থেকেই, যেই ছেলে বিশ্ববিদ্যালয়ে পা দিল অনার্স প্রথম বর্ষ থেকে, সেই ছেলে যেন অনার্স পাশ করে, মাস্টার্স পাশ করে একটা চাকরি করতে হবে এই চিন্তা মাথায় যেন না রাখে। সে প্রথম দিন থেকে কিছু না কিছু করবে, এবং সেটা 10 টাকা দিয়ে হলেও করবে, 100 টাকা দিয়ে হলেও করবে, মানুষের কাছ থেকে ধার করে হলেও করবে। এবং এইটা উনি যে সবচেয়ে বড় একটা কথা বলেছে সেটা হচ্ছে যে সময়। আপনি 25 বছরের জীবনে যদি 30 বছরের লাইফের এক্সপিরিয়েন্সটা নিয়ে নেন, বা 35 বছরের লাইফের এক্সপিরিয়েন্সটা নিয়ে নেন, সেটা কিন্তু আপনাকে অনেক বেশি এগিয়ে দেবে। ওনার বয়স মাত্র 32 বছর, 31 বছর। উনি আজকে চোখ বন্ধ করে প্রায় 50-60 কোটি টাকার একটা অ্যাসেট, প্রপার্টির মালিক। শুধু এটা না, উনি এতগুলো মানুষের কর্মসংস্থান করেছে, এবং ওনার ব্র্যান্ড ভ্যালু 1000 কোটি টাকার উপরে ওনার কাছে। যেটাই হোক না কেন, এই যে এত কোটি কোটি টাকা ওনার হাত দিয়ে এক্সেল হচ্ছে, ওনার হাত দিয়ে ঘুরছে, এটার কত বড় একটা প্রসপেক্টাস তৈরি হয়েছে। প্রথম কথা হচ্ছে, আপনি অনার্স মাস্টার্স পাস করে আপনি জব করে গিয়ে এই জায়গায় যেতে পারবেন। আর আপনি হ্যাঁ বলতেই পারেন যে সবাই তো এরকম হয় না, কিন্তু আমি তো এমন একজনকে এনে এখানে দেখিয়েছি যে আপনার মতোই সাধারণ, বা আপনার চেয়েও অতি বেশি সাধারণ ছিল। হ্যাঁ, ওতে আপনার অনার্স, আপনি যদি বলেন এসএসসি ইন্টারের রেজাল্ট এ প্লাসও না। ও কোন ফ্যামিলি থেকে এসছে, বাবা হচ্ছে একজন আর্মি সোলজার, কত টাকা বেতন পেতেন বলতে গেলে দিন এনে দিন খাওয়ার মতো অবস্থা, একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা সন্তান, এবং সেখান থেকে এসে আহামরি একেবারে সুপার টপ ব্র্যান্ডেড ইউনিভার্সিটিতেও পড়াশোনা করে নাই। হ্যাঁ, সেখানে, এবং শুরু করছে কোথা থেকে, ফুটপাথ থেকে, সেখানেও জায়গা পায় নাই, বিভিন্নভাবে প্রতারিত হয়েছে। সেই ছেলে আজকে এইরকম একটা জায়গাতে। ওয়াও, আমি অনেক বেশি শুভকামনা জানাই সোহাগ ভাই আপনাকে, এবং আমি মনে করি ব্লু ড্রিম এত বড় জায়গায় যাবে, এত বড় জায়গায় যাবে যে আপনাকে নিয়ে আরও বেশি বেশি মানুষ আপনার উদাহরণ দেবে এবং আপনাকে স্বপ্নের জায়গাতে রাখবে। এই হচ্ছে বিষয়। আপনার অনেক অনেক শুভকামনা, এবং আপনার প্রতিষ্ঠানের জন্য অনেক বেশি দোয়া থাকছে। অনেক ভালো থাকবেন আপনি। জি, ধন্যবাদ। আপনাদের জন্য শুভকামনা রইল। জি, শেষ করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। সবসময় যে কথাটা বলি সেটা হচ্ছে, উদাহরণ সৃষ্টি করুন এবং অন্যের জন্য উদাহরণ হন। পৃথিবীতে প্রত্যেকটি মানুষকে আল্লাহ কিছু না কিছু ক্ষমতা দিয়ে, ইউনিকনেস দিয়ে পাঠিয়েছে। আপনাকে শুধু চেষ্টা করতে বলা হয়েছে, সফলতা তার হাতে, শুধু চেষ্টাটুকু করুন। শেষ করছি আজকের মতো। অনেক ভালো থাকুন। আসসালামু আলাইকুম।